খাদ্য অধিদপ্তর নিয়োগের যে 6 দিনের সাজেশন কোর্স গণিতের এটার ম্যারাথন ক্লাস আজকে 5 নাম্বার। চলুন আমরা আজকের পর্ব শুরু করি। আমাদের আজকের পর্বে প্রথম অধ্যায়টি হচ্ছে অংশীদারি কারবার। অর্থাৎ এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, মোটামুটি ভাবে 5টা প্রশ্ন আসছে। চলুন আমরা এইগুলো আগে সমাধান করব। কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে বলা হচ্ছে 320, 400, 480 টাকা। এরপর বলা হচ্ছে তাদের মূলধনের অনুপাত কত। আপনাদের একটা তথ্য সবারই জানা আছে, খেয়াল করে দেখবেন যে আপনি যখন অংশীদারি অঙ্ক করবেন তখন অনেক সময় কোনো মানে মুনাফা বন্টনের কোনো অনুপাত উল্লেখ না থাকলে আমরা ওই মুনাফাটা মূলত তাদের মূলধন অনুপাতে মূলত আমরা ভাগ করে দিই। আর চুক্তি উল্লেখ থাকলে সেই চুক্তি অনুসারেই আমরা ভাগ করি। ঠিক আছে, ওকে, মাশাল্লাহ। তাহলে চলুন আমাদের এখানে জাস্ট ক, খ, ঘ এদের মূলধন হচ্ছে, আমি যদি মূলধনের অনুপাত চাই তাহলে প্রথমে আছে 320 টাকা, অনুপাত হচ্ছে 400 টাকা, অনুপাত 480 টাকা। এটিকে আমরা একটু কাটাকাটি করব। প্রথমত ছোট ছোট আকারে কাটে, সবকটা পক্ষকে 10 দ্বারা ভাগ করে। আমি দুঃখিত যে আমি এই মুহূর্তে মানে খুব সময় স্বল্পতার কারণে চাটা নিয়ে ক্লাসে ঢুকতে হয়েছে। আপনারা অন্যভাবে নেবেন না প্লিজ। দেখেন, আমরা আবার 32, 40, 48 কে আবার 8 দিয়ে কিন্তু কাটতে পারবো। যেমন এখানে যদি 8 দিয়ে কাটি, 4 8 32, এটা হবে আমাদের 5 8 40, এটা কাটলে আমাদের 6 8 48 হয়। এই অনুপাতকে আর সুযোগ ছোট করার সুযোগ নেই, সো আমাদের 4 5 6 হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে 320, 400, 480। খেয়াল করে দেখেন, এই অঙ্কটাই কিন্তু আমাদের এখানে ছিল 4 5 6 অনুপাত। তাহলে ওইটুকু আর আমরা করব না। ক, খ, গ 4 5 6 অনুপাত, ওইটুকু তো ওখানে সমাধান করলাম। এখন এই অঙ্কে 300 টাকা লাভ করছে, ক অপেক্ষা গ কত বেশি পাবে, অর্থাৎ কর চাইতে গ কত বেশি পাবে। আমাদের কথা হচ্ছে ক পাবে মূলত 4 ভাগ, রাইট। এখানে আমাদের গ পাবে 6 ভাগ। আমরা যদি এদেরকে এটা করি, ধরেন a4x, a5x, এ পাবে এত, এ পাবে এত, তাহলে মোট তারা পাচ্ছে কত, 9 15 রাইট। এটা সবাই পাবে, কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে ক এবং গ এর যে পাবে তাদের পার্থক্যটা কত। এখন আমি এই 15x হচ্ছে তাদের মোট যে লাভ নেবে, এই এত ভাগ করে নেবে। তাহলে আমি এই 15x সমান সমান আমি 300 লিখতে পারি। তাহলে সুতরাং x সমান সমান এটা দিয়ে যদি এটা কাটেন তাহলে 2, তাহলে আমাদের এখানে আসবে কত, 20। এখন আমরা যে কাজটা করব, এই দুটোর পার্থক্য আমরা দেব। তাহলে এই দুটোর পার্থক্য যদি নিতে চাই তাহলে 6x থেকে 4x যদি বাদ দেই, এটা আপনারা পরীক্ষার হলে মুখে মুখে করবেন 2x। তাহলে 2x, 2 এর সাথে x এর ভ্যালুটা পেয়েছি আমরা 20, তাহলে হচ্ছে আমাদের 40। তবে অনুপাতে দক্ষ যারা তারা এরও আগেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, বলে বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে প্লিজ একটু ডান লিখবেন। আমি আপনাদের একটা কথা শুধু বলতে চাই,
আমার কিছু অনেস্ট ছেলে পেলে দরকার। অনেস্ট তো বোঝেন, যারা দায়িত্বশীল। এই দায়িত্বশীল পোলাপান গুলো যদি থাকতো, আমি আপনাদেরকে অনেক সাপোর্ট দিতে পারতাম। কারণ হচ্ছে, আমি তাদেরকে ভয় করি এবং তাদেরকে এড়ায় চলি, যারা সব সময় সুবিধা শুধু নিতে চায়। কথা বুঝছেন? আমি তো প্রায় সময় চেষ্টা করি, এবং আমার ব্যক্তি জীবনে দেখবেন আমার আশেপাশে এরকম কাউকে পাবেন না। কারণ সোজা ব্লক। এখন পাবলিক ফাংশনে যেহেতু কাজ করি, আমার ব্যক্তি জীবনের চিন্তা দিয়ে এটা চলবে না। আমি সবসময় আপনাদেরকে বলবো যে কিছু অনেস্ট ছেলে পেলে দরকার, দায়িত্বশীল ছেলে মেয়ে দরকার, যারা একটু দায়িত্ব পালন করবে, বাট আমি তাদেরকে উজাড় করে দিতে পারবো। তবে তাদের একটা জায়গায় শুধু সহ্য করতে হবে, তাদের একটু দায়িত্ব পালনের কারণে অন্যরা শুধু শুধু কিছু সুবিধা নেবে। তো সমাজের দৃষ্টিতে সমাজ বদলে দেওয়ার চিন্তা করলে ওইটুকু মেনে নেওয়া যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা পরের অঙ্কটা যাব। আমাদের এটা 23 তারিখে, বুঝতেই পারছেন। বইটা নিলেই 6 মাস আমার সাথে কোর্স করতে পারবেন। আমাদের এই অঙ্কটা দেখেন, এ বি সি, দেখেন 47,000 টাকায় একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসায় বি এর থেকে 700 টাকা বেশি, খেয়াল করে দেখেন। আবার বি সি এর থেকে 500 টাকা বেশি। মোট লাভ হচ্ছে 9,400। বি এর লাভটা কত? আপনি যখন এই ধরনের কনসেপ্ট পাবেন, যে একজন আরেকজনের চাইতে বেশি, একজন আরেকজনের চাইতে 5 গুণ, দেখবেন দুইজন থাকলে তো সমস্যা নাই, সহজে ধরা যায়, কিন্তু তিনজন থাকলে একটু সমস্যা আছে। তখন দেখবেন কার উপর ভিত্তি করে বাকি দুইটা শর্ত দাঁড়ানো, আমরা ওটা আগে বের করব। যেমন দেখেন, এখানে এ ব্যবসায় বি এর চাইতে, তার মানে এ, আপনি যদি দেখেন এ বি এর উপর দাঁড়ানো, কথা বুঝতে পারছেন? ওকে। এবার বি সি এর থেকে, আবার বি কার উপর দাঁড়ানো? সি এর উপর দাঁড়ানো। তার মানে আমরা যদি সি কে ধরতে পারি, বাকিরা অটো চলে আসবে। তাহলে চলুন আমরা একটু সমাধানটা করি। প্রথমত দেখেন কি কি তথ্য দেওয়া আছে আমাদের। এত টাকায় একটা ব্যবসা শুরু করলাম, এটা আমাদের মূলধন। ঠিক আছে, আমরা আগে মূলধনটা বের করব, কারণ আমাদের লাভ আছে। মূলধন পেলে, এখানে যেহেতু কোনো শর্ত তারা বলে নাই, তার মানে মূলধন অনুসারে আমরা লাভটা ভাগ করে দেব। ক্লিয়ার? এবার আসেন, আমাদের যদি আমি ধরে নিই সি হচ্ছে এক্স, তাহলে সি এর চাইতে বি বেশি হচ্ছে 5,000 টাকা। তাহলে এক্স প্লাস 5,000। আবার দেখেন বি এর চাইতে এর আবার 7,000 টাকা বেশি। তার মানে আপনি এই যে 5,000-এর সাথে আরো 7,000 যোগ করবেন। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস আমার 12,000 আসলো। এখন দেখেন, এই যে তিনজনের যে মোট, এই তিনজন, এটা হচ্ছে সি এর ক্যাপিটাল, এটা বি এর, এটা এ, তিনজনেরটা যোগ করলে, আমরা যেহেতু এক্স ধরছি, আমি একটা বেসিক আপনাদের স্মরণ করিয়ে দিই। যদি কখনো কোনো অঙ্কের অজানা রাশি ধরেন, তাহলে আপনার একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যটা হচ্ছে প্রশ্নে একটা কোনো একটা পরিমাণের সাথে এটা মিলিয়ে শর্ত মতে দাঁড় করাবে। এখন প্রশ্ন করতে পারেন, কেন আমি শর্ত মতে দাঁড় করাবো? কারণ যখন অজানা রাশি ধরছেন, ওই অজানা রাশিটার মান বের করতে হলে শর্ত মতে ছাড়া সম্ভব না। সঙ্গত কারণে যখনই একটা অঙ্কে অজানা রাশি ধরে নিয়েছেন, তখন আপনার ভিতর উসখুস করতে হবে যে কোথায় একটা পরিমাণ আছে, সংখ্যা আছে, যার সাথে আমি তুলনা করতে পারি। একটা পাইছেন, অঙ্কে একটাই আছে, তাহলে ওর দিকেই পুরো অঙ্কটাকে কি করেন, ধাবিত করেন। যেমন আমাদের এখানে টোটাল ক্যাপিটাল হচ্ছে এত, যদি যোগ করি, তাহলে এখানে আমার টোটাল ক্যাপিটাল আছে, তাহলে তুলনা করতে পারবো। তাহলে আমরা যদি তুলনা করতে চাই, তাহলে কিভাবে তুলনা করতে পারি? এটা শর্ত মতে যাবে। আমি বুঝাচ্ছি ধীর স্থির ভাবে, এত তাড়াহুড়া করতে চাচ্ছি না। এটা আমি যদি যোগ করি, তাহলে দেখেন তো, এখানে কয়টা আমাদের, এই একটা, এই একটা, এই একটা, তিনটা এক্স, রাইট? এই একটা সংখ্যা,
এই একটা সংখ্যা, 12 17 হাজার। এই মাঝখানে কিন্তু এটা অতিরিক্ত লাইন, ওটা আবার চিন্তা করেন না। তাহলে এটা সমান আমাদের আছে 47 হাজার। তাহলে 3x, 47 থেকে যদি আমার 17 চলে যায়, দেখেন 7 চলে গেলে 40, আরো 10 চলে গেলে 30, তাহলে আমরা 30 হাজার লিখবো। এবার এক্স এটা দ্বারা যদি এটাকে কাটি, তাহলে 1 0 0 0। সহজ কথা, 30 হাজারকে 3 ভাগ করলে 10 হাজার হয়। এগুলো মুখোমুখি করলেও আপনার জন্য সুবিধা। এবার দেখেন, আমাদের কাজ হচ্ছে এবার সবার মূলধনটা বের করে ফেলা। কথা বুঝতে পারছেন? এখানে এর মূলধন হচ্ছে 10 হাজার, এর মূলধন হচ্ছে আমাদের 15 হাজার, এর মূলধন কত হবে? 10 22 হাজার। কথা বুঝতে পারছেন? এখন আপনি কি করবেন? এখন মোট লাভ হচ্ছে আপনার এত। তাহলে এটা বি কে দিতে গেলে মূলধনের অনুপাতে দিতে হবে না? তাহলে মূলধনের অনুপাতে যদি আপনি দিতে চান, বি এরটা চাইছে, আগে অনুপাতটা আমরা একটু দাঁড় করাই, ছোটখাটো করতে হবে। যেমন এখানে আমাদের 10 হাজার, তারপর এখানে হচ্ছে আমাদের 15 হাজার, এখানে হচ্ছে আমার কত? 22 হাজার। আপনি তিনটা করে কমিয়ে ফেলেন, তাহলে ঝামেলা মুক্ত হয়, তাই কিনা? মজার ব্যাপার হচ্ছে, তিনটা করে কমানোর পর যা দাঁড়াচ্ছে, এখানে 10 দাঁড়াচ্ছে, এখানে 15, এখানে 22, আর ছোট করার সুযোগ দেখতেছি না। কথাটা ক্লিয়ার? তাহলে এখন আমার টোটাল অনুপাত এখানে কত? দেখেন, এখানে হচ্ছে টোটাল 25, 25 আর 20 কত হবে? 35, আর হচ্ছে এখানে কত? 37 ভাগ হবে, তাই না? আমি একটু জাস্ট মিনিট, একটু জাস্ট মিনিট। 2 5 7 0 7, 2 1 3 4, 47 হবে। তাহলে এই 47 ভাগের বি পাবে মাত্র 15 ভাগ, তাই কিনা? তাহলে আমি যদি এই অনুপাতটাকে ভাগ করি, খেয়াল করে দেখেন, আমি বি এরটা দিয়ে দেব। বি এরটা দিলে টোটাল টাকা হচ্ছে কত? 9,400। এটিকে 47 ভাগ করব, আর বি পাবে 15 ভাগ। এটি তো আমরা অনুপাত যে করেছিলাম, এটি তো ফ্যাক্ট ছিল। এটিকে দ্বিগুণ করলে কিন্তু 94 হচ্ছে। 94 হলে আরো দুটো শূন্য, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে 15, 30, আরো দুশো শূন্য রয়েছে। তাহলে উত্তর কি? খ নাম্বার। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট করেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। বুঝতে পারলে একটু কমেন্ট করুন। আমরা পরের অঙ্কটাতে যাই। এবার 4 নম্বরটা দেখেন। এখানে 4 নম্বর অঙ্কে বলছে ক, খ ও গ একটা ব্যবসায়ে 36,000, 42,000 এবং 72,000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর মূলধন অনুপাতে লাভ বন্টিত হয় এবং খ 14,000 টাকা লাভ পায়। ক ও গ এর লাভের সমষ্টি কত? দেখেন, এখানে শুধু একটা বিষয় হচ্ছে প্রত্যেকের বিনিয়োগের পরিমাণ আছে। আবার এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, শুধু ক্ষয়ের লাভটা একটা সংখ্যা আছে। তাহলে ক্ষয়ের লাভটা সংখ্যা আসছে মানে আমাদের পুরো অঙ্কটা ক্ষয়ের দিকে নিয়ে যাব। ঠিক আছে, ক্ষয়ের লাভটা কিভাবে বের করা যায়। এবার দেখেন, আমাদের ক আছে, খ আছে এবং গ আছে। তাহলে ক হচ্ছে আমার 36,000। ওকে, 36,000। ওকে, ওটাতে একটু জান দিবি। ওকে, এবার 42,000 হচ্ছে খ, তারপর হচ্ছে 72,000 হচ্ছে আমাদের গ।
খুব দ্রুত আমরা এটাকে ছোটখাটো করব, আমি বুঝাচ্ছি ধীর স্থির ভাবে আগাচ্ছি, আজকে অনেক বেশি ম্যাথ নাই প্রথম অংশে, তাই যতটা সম্ভব আপনাদেরকে সময় দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখেন, এখানে 36 42, তাহলে 6 দিয়ে যদি কাটি এখানে 6 আসবে, তাই কিনা? আবার যদি এটা কাটি 6 7 42, তাহলে 6 কে 6, 6 2 গুণে 12, তাই কিনা? তাহলে খেয়াল করে দেখেন, আমাদের এইভাবে মোটামুটি এই অনুপাতটা আসলো। এখন আমাদের ক্ষয়ের লাভটা শুধু দেওয়া আছে, ক্ষয়ের লাভটা দেওয়া আছে। আমরা যদি এটাকে সংখ্যায় রূপান্তর করি, তাহলে 7x, এখানে 12x, রাইট? এর ভিতর এই যে এটা হচ্ছে তাহলে ক্ষয়ের ব্যাপারে দেওয়া আছে যে এই 7x যে কথা, তার অনুপাতটা হচ্ছে এটা, কথা বুঝতে পারছেন? এটা অনুসারেই সে লাভ পাবে, কথাটা ক্লিয়ার? তাহলে এটা অনুসারে যদি সে লাভ পায়, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা চলে আসবে এখানে 2000। ক্লিয়ার? তাহলে 2000 যদি আসে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের ক ও গয়ের লাভের সমষ্টিটা দেখাতে হবে। ক আর গয়ের এই দুটোর লাভের সমষ্টিটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে ক প্লাস গ যদি আমরা দেখাই, তাহলে 6x + 12x, তাহলে আমাদের আসতে আছে 18x। ঠিক আছে, ওকে। এখানে মনে হয় একটা শূন্য বেশি চলে আসছে, তাই না? এটা আবার মূল অঙ্কে গিয়ে সমস্যা করবে। ওকে, এবার ঠিক আছে। এখন এখানে জাস্ট আমি মানটা বসিয়ে দেব। এখানে 18 আছে, এখানে আমার 200 আছে, তাহলে 18 2 গুণে 36, আরো দুটো শূন্য, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3600। ক্লিয়ার? প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। এবার চলেন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটাতে ক ও খ দুইজন অংশীদার আছেন, তারা সমান অনুপাতে মুনাফা বন্টন করে। এই লাইনটা বেশ গুরুত্বপূর্ণ। তার মানে অনুপাতটা যাই হবে এই সমান হবে, 50 50, যেভাবে ভাগ হোক সমান হবে। এখানে বলছে এই যে ঘয়ের আবার আবির্ভাব করছে, ঘয়ের ব্যাপারে এখানে বলছে যে ভবিষ্যতে 20% মুনাফার অংশীদারিতে কারবারে যোগদান করে। অর্থাৎ প্রথমে ক খ একসাথে ব্যবসা করতেছিল, 50 50 লাভ, কিন্তু পরবর্তীতে গ এসে জয়েন করলো, সে 20% লাভ নেবে। তাহলে এই 20% লাভ তো ওদের কাছ থেকেই নেবে। 20% লাভ এই কথাটার মানে হচ্ছে যে মোট লাভ যদি 100% হয়, মোট লাভ যদি আমার 100% হয়, এর ভিতর গ নেবে মাত্র 20, তাই কিনা? তাহলে বাকি থাকে কত? 80। আমাদের ওদের শর্তটা তো আগের মতোই, তাহলে আমাদের এখানে খ নেবে বাকি কত? 80 + 40, তাই কিনা? একইভাবে আমাদের ক নেবে 40। তাহলে এটি হবে বাগের অনুপাত। এখন এদের মুনাফার অনুপাত চাইছে, তাহলে মুনাফার অনুপাতটা যদি আমরা বের করি, তাহলে 40 অনুপাত 40, একইভাবে অনুপাত 20। এবার আমাদের কাজ হচ্ছে যদি আমরা 20 দিয়ে কাটি, এখানে 2 আসবে, 20 দিয়ে কাটলে এখানেও 2 আসবে, এখানে 1 আসবে। আমাদের এই অঙ্কে মূলত মুনাফার অনুপাত জানতে চাওয়া হয়েছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? টু, ও সরি, মুনাফার অনুপাত জানতে চাইলেও এখানে অপশনটা ভুল দেওয়া আছে। আমি একটু বলি, আমাদের এটা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এই সিরিজটা, যার কারণে আমরা
আমি খুব দ্রুত কেটে দিয়েছি প্রশ্ন, সকল প্রশ্ন থেকে টিম দ্রুত তুলে দিয়েছে। আমরা যে একটা প্রুফ দেখব এই সময়টাও পাইনি, যেহেতু আমি নিজে অঙ্ক করাবো, কোথাও ত্রুটি থাকলে আমি দেখাই দেবো। বলেন ক্লিয়ার? ওকে, এবার আমরা গড়ে আলোচনা শুরু করব। গড়, প্লিজ একটু কমেন্টে জানাবেন ক্লিয়ার কিনা। ওকে, গড়ের আমি বেসিক থেকে টেকনিক দিয়ে অঙ্ক করাই, আবার সরাসরি আপনারা যেভাবে করেন ওভাবেও করায়। যেহেতু অনেক প্রশ্ন সমাধান করব, এখানে অনেকে নতুন আছেন, আমি আমাদের জুমের স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আজকের অঙ্কগুলো আমি শর্টকাটে যাব না। শর্টকাট বলতে আপনারা আবার ভাবতে পারেন যে স্যার শর্টকাট শেখাবেন না, ওই শর্টকাট মানে বাজারে আপনি কখনো ওইভাবে করেন নাই, ওটা দীর্ঘ সময় আমার একটা গবেষণা, ওটাতে আমি যাচ্ছি না, যাতে করে আপনাদের মাঝে বিতর্ক তৈরি না হয় বা অনেকে কনফিউশন না হয়। কারণ আমি যখন জমে পড়াই তখন ফ্যাক্টটা হচ্ছে তাদের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলি কোথাও সমস্যা হলে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কমেন্ট এগুলো পড়ে আসলে ওই, তারপর সময়ও লাগবে প্রায় 30 মিনিটের উপরে, এতটা সময় আমরা পাবো না। ঠিক আছে, সঙ্গত কারণেই আমরা ডিরেক্টলি আপনারা যে বেসিক নিয়মে করেন ওই নিয়মেই করাবো। ঠিক আছে, দেখেন গড়ের প্রথম অঙ্কটা এখানে বলছে যে তিনটি রুমালের দাম 22 টাকা, 27 টাকা, 20 টাকা। রুমালগুলোর গড় দাম কত? তাহলে আপনারা জানেন আমরা যদি গড় বের করতে চাই তাহলে আমাদের মোট লাগে, মোট লাগে এবং এটার রাশির সংখ্যা লাগে। ঠিক আছে, এখন এই যে মোটটা, এই মোটটা আমরা দুই ভাবে তৈরি করি। এক ভাগ হচ্ছে গড় যদি দেওয়া থাকে, গড় থেকে মোট বের করার নিয়ম হচ্ছে গুণ করে করা। আরেকটা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে যদি পরিমাণ দেওয়া থাকে, মানে সরাসরি পরিমাণ দেওয়া থাকে, পরিমাণ বলতে যে রিয়েল সংখ্যাটা থাকে, তাহলে সেটা আমরা যোগ করে মোট বের করি। মোট বের করার এই দুটি নিয়ম, কি বলছি, যদি গড় থাকে সেখানে মোট বের করব আমরা গুণ করে, আর যদি পরিমাণ থাকে তাহলে যোগ করে। যেমন এই অঙ্কে আমার পরিমাণ দেওয়া আছে 20 টাকা, 27 টাকা, 20 টাকা, রাইট? এই পরিমাণ অনুসারে যদি আমরা বের করতে চাই তাহলে খুবই সহজ, আমরা এখানে যোগ করব। খেয়াল করে দেখেন, এখানে 22, দেখেন এখানে 20 20 20 কত, 60, আর হচ্ছে 7 2 9, তাহলে কি 69? ওকে, 69। তাহলে রাশি কয়টা? এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তিনটা। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 2 গুণে 6, দেখেন এখানে 3 3 9। এটা হচ্ছে মূলত আমাদের গড়। আর আপনারা যারা জুমে আছেন তাদের জন্য আমি একটু বলছি, আহ, যারা ফেসবুকে আছেন তারা যদি কেউ বুঝে ফেলেন ভালো। দেখেন তো, গড় মানে কি, সমান করা। তাহলে এখান থেকে আমি 20 20 করে আগে আলাদা করে ফেলি, তাই কিনা? আর থাকলো কত, 2 আর 7 কত, 9। এই 9কে 3 জনের ভিতর ভাগ করলে আর কত বসে, 3। তাহলে আমাদের গড় হচ্ছে কত, 23। ক্লিয়ার? অর্থাৎ আমি এমন একটা সংখ্যা আগে আলাদা করে ফেললাম 20, অতিরিক্ত এখানে আছে 2 আর 7 9, ওটা আবার 3 জনের মাঝে ভাগ করলাম, 3 করে পড়লো। এটা ওই শৈশবে এই কাজটা আমরা করছি। ধরেন খেলাধুলার যে সামগ্রীগুলো আছে, মার্বেল বা এই জাতীয় কিছু যখন একসাথে আনছি প্রথমে, বা কোনো কিছু ক্ষেত থেকে তুলছি, প্রথমে ওকে 5টা দিয়েছে, ওকে 5টা, ওকে 5টা, এবার দিতে দিতে অতিরিক্ত যেটা হয়েছে ওটা আবার ভাগ করে নিয়েছি। এই গড়ের প্রথাটা আমাদের সেই শৈশব থেকে আমরা চর্চা করে আসছি। এটা যে একটা বেসিক সংখ্যা আগে নিয়ে নেওয়া, আলাদা করে সবার দিয়ে দেওয়া, বাকি যা থাকে ওটা আবার সবার ভিতর ভাগ করে দেওয়া, এতে করে আমার যুগের অনেক প্যারা অনেক সময় সামলাতে হয় না। ঠিক আছে, আসেন, আমার 3 জন লোকের বয়স যথাক্রমে 44, 36, 39 বছর হলে তাদের গড় বয়স কত হবে? তাহলে এটিকে আমরা সরাসরি পরিমাণ দেওয়া আছে, যোগ করব, যোগ করে 3 দ্বারা ভাগ করে দেব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই অঙ্কটা করা উচিত, কারণ হচ্ছে এখানে বছর এবং মাস দুটোই আছে, তার মানে অপশনে কোথাও ঝামেলা আছে। তাহলে আমরা যদি গড় বের করতে চাই তাহলে আমরা আগে মোট নেব। তাহলে
এখানে দেখেন তো, 40, 30, 70, 70, 30 হচ্ছে কত? 100। খেয়াল করে দেখেন। আর এখানে হচ্ছে কত? 10। তাহলে 10 আর 9 কত? 19, তাই কিনা? তাহলে একটু আমরা ডিরেক্টলি যোগ যখন করবো তখন আর কোনো চিন্তা মাথায় রাখবো না। 9, 6, 15, 16, 17, 18, 19-এর 9, 3, 3, 6, 6, 4, 10, ওকে, 119। 119-কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 4 যাচ্ছে না, 3 বার যাচ্ছে। 3 3-কে 9, থাকে কত? 2। 9 কি টানলে 29, 3 7 28, সরি, দেখেন 3 9 27। তাহলে 27 বাদ দিলে এখানে থাকতেছে 2। 2-এর ভিতর আমরা এইভাবে লিখতে পারি, তাই কিনা? এত বছর। কিন্তু উত্তরটা এই অবস্থায় না দিয়ে তারা বছরটাকে আলাদা করছে। 39 বছর এটিকে আলাদা করছে, এবং এই যে 3-এর 2-কে এটা মাসে রূপান্তর করছে। বছরকে মাস রূপান্তর করতে গিয়ে, এটা কিন্তু এখনো বছর আছে, মাস রূপান্তর করতে গেলে এর সাথে 12 দ্বারা গুণ করতে হয়, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 39 বছর আমরা পেলাম ঠিকই, এখানে কাটাকাটি করে আমরা পেলাম আবার 8 মাস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার এইভাবে আপনারা অঙ্কটা করে ফেলবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি একটা ছোট অংশ নিয়ে নেন তাহলেও কোনো সমস্যা নাই। আপনারা একটা বেসিক অংশ 30 নিতে পারেন, তাই কিনা? প্রত্যেকের কাছে 30 নিয়ে নেন। আহ 30 নিলেও একটু ঝামেলা, ধরেন আরেকটু বড় নিয়ে নেন। আরেকটু বড় কত নেবেন? 35 করে নেন। 35 করে নেওয়া যাবে, 35 করে নেওয়া যাবে। তাহলে 35 প্রত্যেকে পেয়ে গেল, রাইট? এখন এখানে আমার থাকে 9, এখানে অতিরিক্ত থাকে 1, এখানে থাকে আমার 4। তাহলে এই 14-কে এবার 3 জনের মাঝে ভাগ করে দেব। 14-কে, তাহলে 3 4 12, তার মানে এখানে আরো 4 চলে আসলো, তাই কিনা? 3 4 12, তাহলে থাকলো আর কত? দেখেন 4, এই যে দেখেন 3-এর 2, এই যে 3-এর 2টাকে জাস্ট আপনি 12 দ্বারা গুণ করে, তাহলে 4 4 দুগুণে 8। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 39 বছর, আর এখানে হচ্ছে 8 মাস। ওকে। এবার দেখেন ঘন ঘন বিজ্ঞাপন আসতেছে, আমি নিজেই লজ্জিত হই, কিন্তু এটা আপনাদের দরকারি বিষয় বলেই অফিস থেকে দিয়ে দেয়, ঠিক আছে? কারণ হচ্ছে এটা 23 তারিখে দেখা হচ্ছে, 23 তারিখে দেখা হচ্ছে, আজকে বইটা অর্ডার করলেই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আমি একটা কথা বলি, এই ব্যাপারটাতে আমরা অনেকটাই লাভটা বুঝি না। এই যে আপনি আমার এখানে ক্লাস করতেছেন, কয়টা অঙ্ক করতেছেন? অল্প কিছু অঙ্ক, যে কোটা আসছে ওই কোটেই করাচ্ছে এখানে। তাও কয়দিন করালাম, দেখেন তো, পুরো পাটিগণিত শেষ হয়ে গেল। এটা পঞ্চম পর্ব। সেখানে আপনি 6 মাস সময় ধীরে ধীরে বেসিক সহ শিখবেন। ওটা এমনি পেমেন্ট 520 টাকা, বইতে নিচ্ছেন, এটা ফ্রি দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মনে করেন নিশ্চয়ই আমার কোনো একটা ধান্দা থেকে দিচ্ছি, তো ভুল করবেন। কারণ এই বইটা ফ্রি দিচ্ছি, বইটা আপনার টেবিলে আমার পৌঁছানো দরকার। কারণ আমার এর চাইতে এটার গুরুত্ব আমার কাছে বেশি এই কারণেই, কারণ বাংলাদেশে যে আমি নতুন ধাঁচের কাজ করতেছি, এটা আপনারা না পড়লে এটার সাক্ষী কে হবে? আমি চাই আমি কখনো না থাকলেও যাতে এই বই আপনাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সো এটা প্রমোট করার জন্য আমি 520 টাকা আমার জায়গা থেকে লস। কেন লস? কারণ এটা তো আপনি 520 টাকা নর্মালি ভর্তি হন, আমার তো এটা পঞ্চম ব্যাচ, এর আগেও 4টা ব্যাচ, ওগুলিতে তো আপনারাই ভর্তি হয়েছেন, বই ছাড়াই হয়েছে। সো এটা আমার লস বলি না, এটাকে আমি বলি ইনভেস্টমেন্ট। ওই ইনভেস্টমেন্টের সুযোগটা আপনার সাথে আমার মিলে যাচ্ছে, মানে আপনার একটা লাভ হচ্ছে, আমার টার্গেট ফিল আপ হচ্ছে। কথা বুঝতে পারছেন? সো আমার প্রাইভেট ব্যাচ গুলো মূলত সব সময় সন্ধ্যার পরে হয়, হ্যাঁ, মাগরিব নামাজের পর। এই ভগ্নাংশে গড় আসার প্রবণতাও কিন্তু ইদানিং বেড়ে গেছে। দেখেন, এই ভগ্নাংশের 4টার ভগ্নাংশে গড় কিভাবে বের করবে? যোগ করেন, 5/6, 3/4, 5/12,
এটা যোগ করবেন কিভাবে? আগে নর্মালি ভগ্নাংশের যোগ যেভাবে করে, হরগুলোকে লসাগু করবেন, 2, 6, 4, আমার লসাগু 12 হবে। এরপর 6 দুগুণে 12, 6 কে 6, আর 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 5 দুগুণে 10, ভাগ করলে 3, 3 3 9, ভাগ করলে 1, 5 1 5। এখানে দেখেন, এখানে হচ্ছে 16, এই দুটো হচ্ছে 14, তাই না? তাহলে 20 30, এটা হচ্ছে আমার মোট, এটা হচ্ছে কি আমার মোট। তাহলে এবার গড় করব, এবার কি করব, আমরা গড় করব। গড় যদি করি তাহলে এটাকে ভাগ করব 1 2 3 4 দিয়ে। তাহলে 30/12, একে ভাগ করব আমি 4 দিয়ে। ভাগ করতে গেলে আপনারা জানেন এটা গুণ করার নিয়ম হচ্ছে ওটার বিপরীত সংখ্যা করলেই গুণ হয়ে যায়, ভগ্নাংশ উল্টায় দিলেই হয়। মনে মনে এখানে একটা 1 আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যাকেই নিচে 1 কল্পনা করা যায়। তাহলে 30, নিচে 12, উপরে 1 চলে যাচ্ছে, নিচে এত। খুব ইচ্ছে মতো কাটাকাটি করতে পারেন, একদম খুব ইচ্ছে মতো হচ্ছে না। এখানে 2, এখানে 15, 15কে 3 দিয়ে করলে 5, এখানে 3 দিয়ে করলে 4, তার মানে নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 5। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমাদের কি উত্তর। আমাদের বই দুটোর দাম যেটা মার্কেট প্রাইসের মতোই, কারণ ম্যাথ টিউটরটা মাত্র 550 টাকা, সাথে কুরিয়ার চার্জটা আছে। ইংলিশ টিউটরটা আমাদের 600 টাকা, সাথে কুরিয়ার চার্জ আছে। আর ইংলিশের কোর্স প্রথম ক্লাস হবে আগামীকাল। যে দেখেন 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, ক খ এর মানের গড় হচ্ছে 9 এবং গ এর মান হচ্ছে 12। ক খ গ এর গড় মানে মানের গড় কত? আমি একটু বলি, অঙ্কে যা চাচ্ছে গড়ের ক্ষেত্রে ওটাকে আমলে দিবেন আগে। এখানে 3 জনের গড় চাইছে, আমি একটা বেসিক লিখে দিই, আজীবন কাজে দিবে। হ্যাঁ, একটা বেসিক লিখে আজীবন কাজে দেবে, টুকে রাখেন। আপনি যদি উত্তরে গড় চায়, গড় চাইলে যাদেরই গড় চাইবে আগে মোট বের করতে হবে। গড় চাইলে আগে মোট বের করতে হবে। কথাটা খুবই সহজ, বাট অনেক বেশি ইফেক্টিভ, এটা সবসময় মনে রাখবেন। এখানে ক খ গ এর গড় চাইছে, তাহলে আমাদের ফোকাসটা কোথায় হবে এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি গণিত ভালো করতে পারবেন না। তার মানে হচ্ছে এই 3 জনের মোট বের করতে হবে। আর আমি এর আগে বলছিলাম, যদি গড় থাকে তাহলে অবশ্যই মোট বের করবেন, তবে গড় থাকলে আমি বলেছিলাম মনে আছে কিনা, সেখানে মোট বের করবেন গুণ করে। ঠিক আছে, তাহলে এখানে ক প্লাস খ, আহ এটার মানের যে গড়টা, এই গড়টা আছে এখানে 9। তাহলে এবার আমাদের এই দুটোর মানের মোট বের করতে হবে। গড় থাকলে অবশ্যই মোট বের করতে হবে, আর গড় চাইলে আগে মোট বের করতে হবে। ক্লিয়ার? তাহলে 9 এখানে কয়টা, 2টা, 18। এবার আসেন, পরে বলছে 9 গ এর মান, এখানে আবার গ আছে। তাহলে এই যে ক খ এর সাথে আমি যদি এবার গ কেও যুক্ত করি, গ এর তো সরাসরি মান দেওয়া আছে, দেখেন 12 মান দেওয়া আছে, তার মানে এর মোট বের করতে, তাহলে এর সাথে জাস্ট আমি যোগ করলেই হচ্ছে কত, 10 এর 0 আমার কত, 30। তাহলে এই যে এটা কিন্তু আমার কি মোট, মোট কত বের হলো, 30। তাহলে এদের গড়টা ওই যে দেখছেন, আমি কিন্তু মোটটা বের করে ফেললাম, এখন গড়টা বের করব। 30কে কয়জন ব্যক্তি, 3 জন, 3 দিয়ে ভাগ করব, উত্তর হচ্ছে 10। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা?
আজকে বই অর্ডার করলে আগামীকাল পাবেন। আপনার এটা কোন জায়গা থেকে অর্ডার করবেন এটার উপর ডিপেন্ড করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের ম্যাথ টিউটর বইটা আজকে অর্ডার করলেই আমরা আজকে পাঠিয়ে দেব, দূরত্বের উপর ভিত্তি করে পাবেন। ঢাকার ভিতর থেকে আপনি যদি এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে স্ট্রিট ফাস্টে নিতে চান, ঢাকা বা ঢাকার বাইরে, তাহলে তো দ্রুতই পেয়ে যাবেন। আমরা মূলত সুন্দরবনে বই পাঠাই। আরেকটা ব্যাপার হচ্ছে, ইংলিশ বইটা আমাদের গতকালই স্টক আউট হওয়ার কথা। যদি স্টক আউট অলরেডি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো 5-6 দিন সময় লাগবে। তখন আবার বইটা স্টক হয়ে গেলে আবার পাঠিয়ে দিব। ঠিক আছে। এবার আমরা 5 নাম্বারটা, তাহলে এবার কি আমি একটু ফাস্ট হই? কি বলেন? এতক্ষণ তো স্লোলি অনেক কিছু দেখালাম, এবার একটু ফাস্ট হই। 3টি সংখ্যার গড় আছে, এই 3টা সংখ্যার আমাকে মোট বের করতে হবে। তাহলে 3 তিরিকে আমার 9, 3 তিরিকে 9, তিনটার মোট। আবার দুটি সংখ্যা এত হলে এদের ভিতর দুটো সংখ্যা দিছে, অপর সংখ্যাটা কত? এখানে আছে 3টা, এখান থেকে আমি 2টা বাদ দেব। 2টা আগে আমাকে মোট বের করতে হবে, কারণ যেখানে পরিমাণ থাকে সেখানে মোট হয় যোগ করে 6, আবার কি 6। তাহলে 2টার মোট যদি আমরা বাদ দেই, তাহলে এখানে আসবে 3, 3। এরপর আসে এইখানে এই অঙ্কটাও আপনাদের একটা বেসিক শেয়ার করে, হ্যাঁ। ধরেন 3টা জিনিসের গড় দেওয়া আছে, অপর দিকে আরো 3টা জিনিসের গড় সেম। তাহলে মনে রাখবেন, এদের মোট যা আসবে, এদের মোট যা আসবে, এই দুটো সেম হবে। কারণ মোট মোট সেম হলে তাদের গড়ও সেম হয়। ক্লিয়ার? এখানে এই যে দেখেন, 3টা বিষয় বলছে। এই 3টার গাণিতিক গড় হচ্ছে অন্য, এই যে 7, 9 এবং আরো একটা সংখ্যা 7, 9 এবং 1 এর যে গড়, এই 3টা গড়ের সমান। এখন আমি চাইলে এই যে এটার উপর ভিত্তি করে ওরা যেভাবে গড়ের কথা বলছে, আমি এই যে 6, 8, 10 এদেরকে গড় করে এক পাশে আনতে পারি। আর এখানে 7, 9 আরেকটা সংখ্যা এক্স গড় করে আরেক পাশে লিখতে পারি। তার মানে এটা সমান এটা লিখতে পারি। কিন্তু আমি এইভাবে অঙ্কটা করব না। কেন করব না? আমি এখানে তো সরাসরি যোগ করলে মোটই পেয়ে যাচ্ছে। এখানে কত? 18, 19, 20 আর 4, 24। এই 3টা সংখ্যা মোটের পাশে। আর ও পাশে দুটো সংখ্যা হচ্ছে 16, আর একটা সংখ্যা এক্স। তাহলে এই মোট হচ্ছে এই পাশে। তাহলে আমি এক সমান সমান এই পাশে 24-এর এই পাশে 16 পাঠায় দিলে, তাহলেই তো আমার হয়ে যাচ্ছে 8। তাই কিনা? এখানেও বলছিলাম, তারা গড় দিয়ে বললেও মোটও তো সেম হবে। আমি মোট দিয়ে বের করাটা আমার জন্য সহজ, না হলে এটা আমাকে এইভাবে কাজ করতে হতো। 6, 8, 10, এটা 3 দ্বারা ভাগ, তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ক্লিয়ার? এবার আসেন আমরা পরের অঙ্কটা দেখব। এই অঙ্কটা যারা আমার পেইড বেসিক স্টুডেন্ট আছেন, তাদের জন্য একটু আমি বেসিক থেকে সমাধান করে দিচ্ছি। এখানে 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে 16, বাবা সহ 3 জনের গড় হচ্ছে 25। বাবার বয়স চাইছে, তাহলে বাবার বয়সটা কোথায় আছে? এখানে। তাহলে বাবা হচ্ছে কত? 25। ওকে। এখন তাহলে এখানে 3 ভাইয়ের গড় হচ্ছে 16, বাবা আসার সাথে সাথে সেটা হয়ে গেল 25। প্রত্যেকের এই 3 ভাইয়ের প্রত্যেকে কত করে বাড়লো? 3 ভাইয়ের প্রত্যেকে বাড়ছে 9 করে। তাহলে কয়জন? 3 জন। তাহলে টোটাল বাড়ছে আমার 27। এই 27টা মূলত কই থেকে আসলো? ওই বাবার বয়স ছিল। এই কারণে বাবার বয়স বের করার সময় আবার তাকে আমরা ফেরত দিলাম। তাহলে এখানে 5, 7, 12, 2, 2, 2, 4, 5। এই হচ্ছে আমার উত্তর। এখন আপনাদের জন্য আসে 3 ভাইয়ের গড়। এই গড় আছে, এটাকে আমরা মোট বের করব। গড় আছে, মোট বের করব। তাহলে 3 ভাইয়ের আমার সরাসরি যদি মোট বের করি, তাহলে 16 × 3, 18, 8, 3 × 3 = 4। আবার এই 3 ভাই এবং পিতা মিলে, পিতা 3 ভাই মিলে আমার গড় আছে কত? 25। তাহলে এখানে 4, 25 × 4। গড় থাকলে গুণ করব।
তাহলে 100। 2 হাতের 1 5 52। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কে যাই। অমি ও তার 2 যমজ ভাইয়ের গড় এখানে কয়জন? দেখেন, এখানে টোটাল আছে 3 জন। ঠিক আছে, এরপর বলছে যমজ ভাইদের গড় মানে ওই 2 জন, এটা হচ্ছে 7। এখানে আছে যমজ ভাইরা 2 জন। আমরা জানি যেটা বেশি থাকে ওটার ভিতর থেকে বয়স যায়। দেখেন, এখানে 2 জন, ওখানে 3 জন, আসলে ওখানে একজন বেশি আছে, মানে দেখেন এর বয়সটাই চাইছে, যে বেশি আছে তার বয়সটাই চায়, কারণ গড়ের অঙ্কে এটাই ধর্ম। কথা বলছে, আপনারা হয়তো ওই স্বাভাবিক নিয়মে করেন, ব্যাপারটা বুঝতে পারেন না। আমি জাস্ট একটু সময় দেন, আমি আমার জুম ক্লাস যারা জয়েন করছেন তাদের জন্য একটু শর্টকাটটা যেহেতু করে দিচ্ছি। অমির বয়স না, তাহলে অমি বয়স যেহেতু আছে, তাহলে অমি কে বের করতে হলে তাহলে অমি যেখানে আছে ওটা নেবো, তাই না? কত? 9। ওকে, তাহলে এই দুটোর ভিতর অমিটা বড়। অমি যেখানে আছে ওটা বড় হলে যোগ, আর মানে যেখানে যারটা বের করবো ও যেখানে থাকবে ওটা এর তুলনায় বড় হলে যোগ, এর তুলনায় ছোট হলে বিয়োগ। কেন, এটা ব্যাখ্যা আপনারা জানেন। এখন দেখেন, অমির যখনই আসছে তখন এই 2 জনের বয়স 7 থেকে 9 হয়েছে, তার মানে 2 করে বেড়ে গেছে 2 জনের। তার মানে টোটাল এই যে 4 বাড়ছিল, এই 4টা মূলত কার বয়স? অমির বয়স। কারণ ও যখনই আসে 4 বেড়ে যায়, 2 2 করে বাড়ে, তার মানে এই 4 অমির। এখন অমিরটা বের করার সময় তারটা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে কত? আমার এখানে 13। এখন আসে আমাদের এই অঙ্কটা স্বাভাবিক নিয়মে যদি করি, অমি প্লাস 2 যমজ, হুম, এই জায়গায় আমার গড় হচ্ছে 9, আমার 3 9 27। আর 2 যমজের আরেকটা গড় আছে, এটা হচ্ছে আমার 27 2 14। তাহলে এই বড়টা থেকে ছোটটা বাদ দিব, বাদ দিলে আমার আসবে কত? অমি আসবে 27 থেকে 14 গেলে 13। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এখানে রাজু ভাই বলছেন কঠিন গুলো করার। আসলে তো আমি এখানে অঙ্ক শিখাতে আসিনি, আপনারা এটা জানেন কিনা। এখানে কিন্তু অঙ্ক শিখাতে আসেনি, এখানে হচ্ছে আমি একটা পরীক্ষাকে সামনে রেখে অঙ্ক করাচ্ছি। দেখেন তো, এখানে কোনোটাই আমার বাছাই করা অঙ্ক না। এই অঙ্কগুলো খাদ্য অধিদপ্তরে কোনো না কোনো পরীক্ষায় আসছে। আর সিরিজটা কাদের জন্য? খাদ্য অধিদপ্তরে যারা, তারা প্রশ্ন সমাধান ক্লাসে আমি কখনোই গণিত মানে বেসিক শেখানোর জন্য আসি না। বেসিক শিখতে হলে আমার ক্লাসে যেতে হবে, কারণ একটা বেসিক ফ্রি ক্লাসে শিখাতে গেলে 30 মিনিট, কেউ 5 মিনিটের পর আসে, কেউ 7 10 মিনিট পর আসে, ওখানে শেখানো যায় না। আমার ক্লাসে প্রথম 5 মিনিট যদি আপনি বেসিক বুঝেন, তারপর 1.5 ঘন্টা ক্লাসে নতুন করে বুঝতে হবে না। এখন ফ্যাক্টর হচ্ছে, এখানে আমি যে কাজটা করি, এই দেখেন, খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, সুপারভাইজার, এগুলো সব প্রশ্ন কিসের? খাদ্য অধিদপ্তরে। এখন খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ যে প্রশ্নটা করছে, সে সহজ করুক আর কঠিন করুক, আমি ওগুলোই সমাধান করতেছি, কারণ আগামী শুক্রবারের পরীক্ষাটা এই প্রশ্নগুলোর আলোকেই হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মূলত ফ্যাক্ট হচ্ছে এটা। এখানে বিষয়টি এমন না যে আমার চয়েজে অঙ্ক করাচ্ছে। দেখবেন গড়ের কয়েকটা কঠিন অঙ্ক আসবে সামনে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আহ এখানে আমরা তাহলে একটু সময় সেভ করি, আমরা একটা মেথডই সমাধান করি। এখানে 7টার গড় আছে, তাই না? 40, এর সাথে 3টি সংখ্যা গুণ করলে ওই 3টার গড় হচ্ছে এত। তাহলে সমষ্টিগত ভাবে 10টার গড় বের করতে হবে। তাহলে এখানে আগে মোট বের করি আমরা। এখানে মোট হচ্ছে কত? 7 0 0 4 7 28। ক্লিয়ার? আর সমষ্টিগত ভাবে মানে সামষ্টিক গড়, যে এখানের গড়, এখানের গড় থেকে মোট বের করবো, এখানের গড় থেকে মোট, টোটাল মোট আমার লাগবে। তাহলে এখানকার মোট হচ্ছে 3 3 3 দুগুণে 6। তাহলে সামষ্টিক মানে কি, এখানে 7টা, ওখানে 3টা, টোটাল 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করি,
তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8, 10, 14, 4, তাই কিনা, আরো এক থাকলো 10। তাহলে বুঝতেই পারছি এটা 34.3 হবে। এটাই অঙ্ক। ক্লিয়ার? এবার আসি, এটাও দেখেন, এই যে খাদ্য অধিদপ্তরের। ওকে, তাহলে এখানে তো অলরেডি 10টা সংখ্যার যোগফল আছে, প্রথম 4টির গড়, শেষ 5টার গড়। তাহলে 10টা সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, এর ভিতর প্রথম 4টার গড়। তাহলে প্রথম 4টার গড়ে আমাদের গড় থাকলে আমরা কি করব, মোট বের করব। তাহলে 4 5 করে 200। তাহলে প্রথম 5টার মোট হচ্ছে কত, 5টা না, সরি 4টা, তাই না? মোট হচ্ছে কত, 200। এরপর বলা হচ্ছে শেষে 5টার, শেষের 5টার মোট কত, 5 দুগুণে 10-এর শূন্য, 3 5 15, 16, 160। এটা হচ্ছে আমার টোটাল, এই 4টা আর 5টা টোটাল, এই যে 9টা, এই 9টার মোট হচ্ছে আমার 0, 6, 3, এত। এখন যে জিনিসটা তারা চাইছে, পঞ্চম সংখ্যাটা কত। আমাদের এটারও একটা মোট, এই 10টার মোট দেওয়া আছে, খেয়াল করে দেখেন 10টার মোট হচ্ছে আমার কত, 380। আর এই 9টার মোট কত পেলাম, 360। তাহলে আমাদের ওই যে সংখ্যাটা আছে যেটা মাঝখানে 9টার বাহিরে, ও হচ্ছে মূলত 20। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? থ্যাংক ইউ। এরপর আসেন, 5 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 10, বর্তমানে ক খ গ এর গড় বয়স হচ্ছে 15। খেয়াল করে দেখেন, 5 বছর আগে মানেটা হচ্ছে আমাদের বয়সের গ্রাফটা বুঝতে হবে। এখানে বয়সের গ্রাফ হচ্ছে, এটা হচ্ছে বর্তমান, এটা ভবিষ্যৎ, এটা হচ্ছে অতীত। এখানে বলছে এই 5 বছর আগে, 5 বছর আগে তাদের ক খ এর গড় হচ্ছে 10, তাই কিনা? তাহলে আমার তো বর্তমান লাগবে, কারণ এখানে পরের তথ্যটা দেওয়া আছে বর্তমানে। তাহলে মাইনাস করে অতীতে গেলে প্লাস করে বর্তমানে আসতে হবে। তার মানে বর্তমানে তাদের গড় গিয়ে দাঁড়াবে কত, বলে 15। তাহলে আর আমার অঙ্কে দেওয়া আছে এই গড়টা হচ্ছে কার কার, ক এবং খ এর গড়। আর এইখানে ক, খ এবং গ এর গড় হচ্ছে কত, দেখেন সেম, 15, তাই না? এখন অঙ্কটা করতে বলছে যে এখানে 2 বছর পর গয়ের বেতন, মানে এটা কত হবে, 2 বছরটা বাদ দেন, আগে বর্তমানে কি ঘটে এটা আগে দেখি। এখানে ক খ 3 জনের গড় আছে, আমরা মোট বের করব। মোট হচ্ছে 3 15 45। এখানে ক খ এর 2 জনের গড় আছে 15, আমরা মোট বের করব। তাহলে কত, 15 × 2, 30। তাহলে আমরা এই 3 জন থেকে, 15 থেকে আমরা যদি ওই দুই, সরি 45 থেকে আমরা যদি ওই 2 জনের বাদ দেই, তাহলে যেটা থাকতেছে এটা গয়ের বয়স, কখনকার, বর্তমান। এখন 3 বছর পর যদি হয়, 3 বছর পর যদি হয়, তাহলে আমার কি হবে, আরো 3 যোগ হবে, তাহলে কত হবে, 18। দেখেন, হ্যাঁ, 2 বছর পর বলছি, সরি, 2 বছর, 2 বছর পর হলে আমার হচ্ছে 17। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? এরপর আসুন 12 নাম্বার। এই যে দেখেন, এখন একটু কঠিন অঙ্ক পাবেন। পরীক্ষার অ্যানালাইসিসটা আমি জানি না আপনাদের কেমন লাগছে, তবে এটা কিন্তু সর্বোচ্চ ভাবে অধ্যায় ভিত্তিক, সিকোয়েন্স ভিত্তিক টোটালি সাজিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? সো আপনারা পিডিএফটা ফলো করবেন তাহলেই হবে। তবে এটার পিডিএফ দেখেন, আপনারা যে যে কয়েকজন মেনশন করছেন তারা পিডিএফটা পাবেন।
যদি কোনো কারণে আমার টিম মিস করে, আপনার স্ক্রিনশটটা, আজকের স্ক্রিনশটটা দিয়ে একটু মেসেজ করবেন। এছাড়া কেউ মেসেজ করবেন না, কারণ এই পিডিএফটা তাদেরকে আমরা দিচ্ছি যারা আমাদেরকে একটু হেল্প করছে, এবং শুধু আমাদেরকে হেল্প করে নাই, ওনার কাছের 5 জন বন্ধুকে হেল্প করছে। তো উনি নিশ্চয়ই, আমরা ওনাকে পজিটিভলি নিচ্ছি যে উনি আমাদেরকেও হেল্প করছে, উনি আবার নিজেও হেল্প নিচ্ছেন, আবার ওনার বন্ধুদেরকেও হেল্প করছেন। তো এরকম যারা আহ মানে চিন্তাশীল, তাদের জন্য মূলত আমাদের পিডিএফটা আমরা দেব। আর বাকি অঙ্ক তো এখানে আছে, আপনি চাইলে নোট করে নিতে পারবেন। ঠিক আছে। এখন 10টি সংখ্যার গড় হচ্ছে এক্স, এবং এদের 5টি সংখ্যার গড় হচ্ছে ওয়াই, বাকি 5টি সংখ্যার গড় জেড। তবে নিচে কোনটি সঠিক? এখানে দেখেন, 10টি সংখ্যার গড়, এদের ভিতর 5টার গড় এটা, বাকি 5টার গড় এটা। আমাদের অঙ্কটা কি ছিল বলেন তো? এটা একটা সার্বিক গড়। আমাদের যেখানেই গড় থাকবে সেখানে মোট বের করতে হবে। ধরেন এই 5টার মোট হচ্ছে কত? 5y, কারণ গড়ের সাথে 5 গুণ করলেই হচ্ছে। এই 5টার মোট কত হবে বলেন? 5z। আর এই 10টাকে একসাথে যদি আমরা মোট বের করি তাহলে হবে 10x। তাহলে দেখেন, এখানে গড়, এখানে গড়, এই সব মোট বানায় ফেললাম। তাহলে একটা জিনিস দেখেন তো, 10x হচ্ছে এই টোটাল 10টার মোট। তাহলে আলাদা আলাদা যদি পাঁচটা পাঁচটা মোট যোগ করি তাহলে তো এটা সমানই হবে। তাহলে এখানে আছে আমার 5y, এখানে হচ্ছে আমার 5z। এবার জাস্ট আমরা এটিকে একটু ছোট করব, পরে ছোট করি, আগে এখানে 5 কমন নিয়ে নেই। ওয়াই প্লাস জেড, উভয় পক্ষকে দেখেন 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে থাকবে 2x, ও পাশে থাকবে ওয়াই প্লাস জেড। আমাদের আগানোর সুযোগ নেই, এক্স এর মান যদি চাই সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের আহ এখানে এটাই চাইছি, কিন্তু মানটা কিন্তু তারা চাইলে এক্স এরও চাইতে পারতো, কিন্তু এক্স এর চাওয়ার কোনো যৌক্তিকতা নাই, জাস্ট তাদের মতো চেয়েছে। ক্লিয়ার? ওকে। এখন আবারও বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানেই কি বিরক্ত, তবে এটা আপনার কেরিয়ারকে বদলে দেবে। বইটা অর্ডার করি, 6 মাস আমার সাথে গণিত শিখতে পারবেন। 23 তারিখে শুরু হচ্ছে 6 মাসের ব্যাচটা। যারা নতুন আসছেন তারা বিস্তারিত জানতে আমাদের পেজে নক করতে পারেন। এখানে দেখেন 7, 11, 15 এবং এক্স এর গড় হচ্ছে ওয়াই। এটাও কিন্তু একটা চমৎকার অঙ্ক, এখানে এক্স এর মান চাইছে। দেখেন, আমাদের এখানে প্রদত্ত যে তথ্য, দেখেন এই চারটার কিন্তু গড় ওয়াই, রাইট? আমি কি বলছি, যেখানেই গড় থাকবে সেটাকে কি করবেন? মোট করবেন। যেখানে গড় থাকবে সেটাকে কি করবেন? আপনি মোট করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যদি এই চারটার মোট করতে চাই, এখানে দুটো জিনিস আসবে। একটা জিনিস দেখেন, এই চারটা যোগ করলে আমার একটা মোট আসবে, কারণ এখানে সরাসরি পরিমাণ দেওয়া আছে। আমি ক্লাসের শুরুতে এই ব্যাপারটা আপনাদের বলেছি, সরাসরি পরিমাণ দেওয়া আছে। তাহলে এটিকে যদি আমরা যোগ করি, এই চারটার মোট কত হচ্ছে? যেমন এইটা হচ্ছে কত, 18, 10, 28, 5, 33। আরো একটা সংখ্যা হচ্ছে এক্স, এটা তেলে জলের মতো সংখ্যা, কিন্তু একসাথে মিশে না। আবার এখানে যে এই চারটা আছে, এই চারটার গড় দেওয়া আছে এখানে। তাহলে এই চারটার গড় অনুসারে মোট কত? 4 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাই কিনা? কারণ গড়কে, গড় থাকলে আমরা গুণ করে মোট বের করি। তাহলে দেখেন হুবহু যেটা আমরা মোট করলাম সেটা হচ্ছে এটা, তাই কিনা? 33 প্লাস এক্স। আর গড় থেকে যে মোট পাইলাম সেটা হচ্ছে 4y। তাহলে আমার কাজকে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান যদি আমি বের করি, এখানে 4y থেকে আমার 33 বিয়োগ করতে হবে। এটি হচ্ছে আমার এক্স এর মান, যেটি আমাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে। ক্লিয়ার? এখানে একজন বলছেন যে, সাইফুল ইসলাম ভাই, পিডিএফ পেতে কি করতে হবে? পিডিএফ পেতে আমাদের প্রথম কাজটাই হচ্ছে
লাইভ ক্লাসটাতে আপনার কাছের 5 জন মানুষকে যাদেরকে ভালোবাসেন তাদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, এবার আসেন 14 নম্বর অঙ্কটা। 10 জন ছাত্রের গড় নম্বর, 10 জন ছাত্রের গড় নাম্বার এক্স, যদি অন্য 5 জন ছাত্রের গড় নাম্বার 20 হয়, তবে ওই 15 জন ছাত্রের গড় নাম্বার কত? কথা বুঝতে পারছেন? ওই 15 জন ছাত্রের গড় নাম্বার কত? এখন একটু খেয়াল করে, তাহলে এখানে আমাদের প্রথম অংশে গড় দেওয়া আছে, আবার এদের ভিতর 5 জনের গড় নাম্বার ডিরেক্টলি দেওয়া আছে, তাই কিনা? তাহলে এখানে 10 জন, এখানে 5 জন, তাহলে টোটাল এই 15 জনের গড় নাম্বারটা কত? এটা কি সার্বিক গড় না? একটু আগেও তো করলাম যে এই গড়টাকে আমাকে মোট বানাতে হবে, তাই না? এই গড়টাকে আমাকে মোট বানাতে হবে। তাহলে 5টা আর 10টার মোট হচ্ছে টোটাল 15টার, পরে 15 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে 15 ছাত্রের আমরা যদি গড়টা আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখেন, আমাদের এখানে মোট 10x গুণ করলে এটা 5 20 100, তার মানে এখানে 100। 15 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 15 জন ছাত্রের গড় বের করে, কারণ 15 জনের মোট অলরেডি বের করে ফেলছি। তাহলে 15 দ্বারা ভাগ করব। অঙ্কটা একটু আগানোর সুযোগ আছে, চলেন আমরা একটু আগাই। যেমন এখানে 10 যদি আমি কমন নেই, তাহলে এখানে x+10 হবে, আর এখানে হবে আমার 15। হুম, এটাকে 5 দিয়ে কাটলে 2 হবে, এটাকে 5 দিয়ে কাটলে হওয়ার কথা। নিচে 3 দিয়ে কোনোটার উত্তর নাই, তবে এই 1.5 দিয়ে আছে, মানে তারা আরেকটা এখানে কাজ করছে, এটাকে এটা কাটছে 1.5। কথা বুঝছেন? তাহলে এটা গিয়ে দাঁড়ালো আমার x+10/1.5। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? শুনেন, আপনারা যারা মানে মেনশন করবেন, তারা এই যে আমার লাইভ ভিডিও আর আপনাদের কমেন্ট সহ আপনি একটা স্ক্রিনশট নেন, নিয়ে আমার পেজে মেসেজ করে দিবেন। প্লিজ দেখেন, আপনি যে লাইভ করতেছেন, দেখেন আপনি যে মেনশন করছেন, করার পর কে এখানে কমেন্টে উঠছে না? এই পুরো পেজটা আমার লাইভটা সহ পুরোটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে একটু মেসেজ করে দিয়ে দেবেন, যাতে আমরা বুঝতে পারি আজকের লাইভে আপনি মেনশনটা করছেন এবং আপনার আইডির সাথে মিল আছে। ঠিক আছে? ক্লাস শেষে দিলেই হবে, সমস্যা নাই, এখন প্যারা নেওয়ার দরকার নেই। আমি আবারও বলছি যে যারা মেনশন করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আজকের পিডিএফটা আমরা দিয়ে দেব। প্রসেসটা হচ্ছে, আপনি আপনার কাছের 5 জন বন্ধুকে, যাদেরকে আপনি ভালোবাসেন দাবি করেন, এবং কাছের 5 জনকে আপনি জাস্ট মেনশন করবেন, মেনশন করে ওই কমেন্ট আর আমার ভিডিওটা সহ একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের পেজে দিয়ে দিবেন। তাহলে কেউ বাদ পড়বেন না। ঠিক আছে? থ্যাংক ইউ। তবে 5 জনকে একটা কমেন্টে দিবেন, 5 জনকে একটা কমেন্টে দিবেন। ঠিক আছে, চলেন আমরা একটু সামনে আগাই। আমাদের n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? কেন? স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, এটা নিয়ে আমি একটা চমৎকার ব্যাখ্যা আমার ম্যাথ টিউটর বই আমি দিয়েছিলাম, যাদের কাছে বইটা আছে তারা পাবেন, যে কিভাবে, যেমন এটার উত্তর হচ্ছে n²। এটা কিভাবে n² হয়? কথা বুঝতে পারছেন? এটা কিভাবে n² হয়? এটার ইয়াটা হচ্ছে, প্রথমত দেখেন, আপনি, আমি যদি n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার, ধরেন এটা দুটো বিজোড় সংখ্যা যোগ করলাম, কত আসলো? 4। দেখেন, এখানে কিন্তু আমার কয়টা সংখ্যা? 2টা। তার মানে আমার n সংখ্যক সংখ্যা যদি হয়, তাহলে দেখেন তো এটাকে বর্গ করলেই এটা আসতেছে না?
বুঝেন? এগুলো আপনাকে মুখস্থ করার কিছু নাই। ধরেন আপনি 3, 5, 1, টোটাল কত হলো? 9। তাহলে এখানে সংখ্যা কয়টা? 3টা। খেয়াল করেন, এই যে দেখেন, এই 3-এর বর্গ করলেই কিন্তু এটা হচ্ছে, এই কথাটাই বলছে যে এটা যদি আমার 3 না হয়ে n হয়, n সংখ্যক যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তার বর্গ মানে যোগফলটা কত হবে? তার যোগফলটা হবে n²। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, ওকে। আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার তো? আমাদের বয়স দিয়েই আজকে ক্লাসটি শেষ করব। বয়সের অঙ্ক এখানে মোটামুটি পাবেন কয়টা? 5টা। মজার ব্যাপার হচ্ছে, আমরা আমাদের টার্গেট মতোই আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আহ, আমরা হয়তো ইনশাল্লাহ বৃহস্পতিবারের ভিতরে, যে আমরা টার্গেট নিয়েছিলাম, একটু পরিশ্রম বেশি করতে হয়েছে সবাইকে, বাট আমাদের গণিত পুরোপুরি শেষ হবে খাদ্য অধিদপ্তরের। ওকে, আপনারা এবার একটু কমেন্ট করেন তো যে আপনারা আমার ক্লাস বুঝতেছেন কিনা, অবস্থা কি। একটু 1-2 মিনিট একটু আড্ডা দিই, তারপর আমি আবার টপিকে বের করব। একটু জানি তো দেখি। ওকে, হ্যাঁ, এখানে এই জীবন ভাই 5 জন বন্ধুকে মেনশন দিয়েছেন। প্লিজ আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেন আমার ভিডিওটা সহ, করে এটি একটু আমাদের পেজে মেসেজ করে দেবেন, তাহলে আমার টিম আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? ভিডিওটা সহ এই কারণে নেবেন, কারণ কে কোন ভিডিও থেকে নিচ্ছেন এটা যাতে করে বোঝা যায়। থ্যাংক ইউ। আপনারা বলেন তো, কে কোথা থেকে আমার ক্লাসগুলো দেখতেছেন? প্লিজ আমরা মাথাটা একটু ফ্রেশ করে নিই, একটা না লম্বা সময় ক্লাস করেছি, তারপর ইনশাল্লাহ ফিনিশিং দিয়ে দিব। বলেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন? হুম, একটু দ্রুত কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ওকে, আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। বরগুনা থেকে শান্ত ভাই যুক্ত হয়েছেন। ওকে, বুঝতেছি স্যার, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তাহমিনা আপু এখানে 5 জনকে মেনশন করেছেন। আমার রিকোয়েস্ট থাকবে, আপু একটু পুরো বিষয়টা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে একটু দয়া করে দিয়ে দিবেন। ওকে, তানি আপু বগুড়া থেকে, রহিমা আক্তার আপু মেনশন করেছেন 5 জন বন্ধুকে। আপনিও প্লিজ আমার ছবি ভিডিওটা সহ একটা স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দিবেন। ওকে, নওগাঁ থেকে যুক্ত হয়েছেন রাজু ভাই, আমিনুল ইসলাম ভাই, কানিজ ফাতেমা শেরপুর থেকে। শেরপুরের সানা মিষ্টি অনেক। ওকে, এরপর কি ইব্রাহিম ভাই সিরাজগঞ্জ থেকে, ভোরের পাখি ময়মনসিংহ থেকে। ওকে, এখানে তাহমিনা আপু মানিকগঞ্জ, রিশান হানিফ নেত্রকোনা, সামিয়া তন্নি গাজীপুর। একসময় নেত্রকোনার প্রচুর পোলাপান পড়াতাম, প্রচুর। কারণ আমি ময়মনসিংহ থাকা অবস্থায় এই কমেন্ট গুলো অবশ্যই ভিতরে গিয়ে লাগে, যারা ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন আলটিমেট শেরপুরের। কারণ আমার জন্মস্থান হচ্ছে জামালপুর, পুরো ফ্যামিলি সহ থাকি শেরপুর জেলার ভিতর পড়ছি। 18 বছরের উপরে ছিলাম ময়মনসিংহ শহরে। সবকিছু মিলে 3টা জায়গায় আমার বাসস্থানের মতো। আর ময়মনসিংহ যখন ছিলাম তখন প্রচুর পোলাপান নেত্রকোনা ওদিকে আশেপাশে যারা ছিল তাদেরকে হিউজ পড়িয়েছি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। জি, ওকে, মার্শাল্লাহ দাওয়াত দিয়েছেন। আর নেত্রকোনাতে শুধু একবার গিয়েছিলাম বালিশ মিষ্টি খাওয়ার জন্য, খুব ইন্টারেস্টিং ছিল। মার্শাল্লাহ, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন তারা বালিশ মিষ্টিটা চেক করতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং। ওকে, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। চলুন আমরা আবার ক্লাসে ব্রেক করি। হ্যাঁ, থ্যাংক ইউ। মেনশন, এটা তো আমি কিভাবে এখানে বলবো? আপনি ওই চিহ্ন দিলে আপনার বন্ধুদের নাম পাবেন, যাকে যাকে টার্গেট করবেন তার 1-2টা লেটার লিখলেই তাকে পেয়ে যাবেন, তখন তাকে মেনশন করে দেবেন। ঠিক আছে?
ওকে, মার্শাল্লাহ। এবার আমরা বয়সের অঙ্ক, তাই না? বয়সের অঙ্ক মানে এক ধরনের ভীতি কাজ করে, তাই না? ওকে, আমি একটু বলছি অর্নি ও তার যমজ দুই বোনের বয়সের সমষ্টি। এখানে দেখেন তো, অর্নি তার 23 বছর। কত বছর বললেন তো? 23 বছর। এই 23 বছর হচ্ছে এই তিনজনের বয়সের সমষ্টি। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6। মানে এটা তো তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনির বয়স কত। কারণ যমজ যারা আছে, যমজ এক বা যমজ দুই, প্রত্যেকেরই বয়স হচ্ছে কত, 6 করে, রাইট? তাহলে এখানে অনির বয়সটা সহ টোটাল হয়েছে আমাদের কত, 23 বছর। তাহলে 23 বছর যদি হয় তাহলে অনি কত হচ্ছে? তাহলে অনি হচ্ছে 6 6 12, আমরা 23 থেকে বাদ দেব। ঠিক আছে, তাহলে এখানে এক, এখানে এক, আমাদের 11 বছর। ক্লিয়ার? এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60। 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সে 4 গুণ ছিল। আপনাদের বয়সের অঙ্ক বোঝার জন্য এই গ্রাফটা একটু ভালো করে বুঝতে হবে, না বুঝলে আমাকে একটু বলেন। এই গ্রাফটা যদি আপনি ভালো করে না বোঝেন, এই অঙ্কগুলো আপনাকে ভালো করে বোঝাবে। আমি এই কারণে ম্যাথ টিউটর বইয়ে বয়সের অঙ্কে প্রত্যেকটা অঙ্কে একটা করে ছক যুক্ত করে দিয়েছি, যাতে এই যে 5 বছর আগে পরে এই প্যাচগুলো আপনি বুঝতে পারেন। না হলে আহ আমি এত কষ্ট করে ছকগুলো দিতাম না। উম, বেশ কিছুদিন আগে একজন শিক্ষককে দেখতেছি যে খুব মজা করে ওভাবে ছক দিয়ে পড়াচ্ছে। তখন নিজেকে সার্থক মনে হলো, কারণ এটা 22 সালে যুক্ত করেছিলাম ছকগুলো। এখন শিক্ষকরাও অনেকে মেথড গুলো ব্যবহার করতেছে, শুধু একটা না, অনেকগুলো মেথডের সাথে শিক্ষকদের দেখছে। মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। দেখেন, সমষ্টিটা হচ্ছে 60 বছর। 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সে 4 গুণ ছিল। প্রথমত দেখেন, এটা 5 বছর আগের কথা বলতেছে, তার মানে অতীতের কথা বলছে। আগে মানে কি অতীত, পরে মানে ভবিষ্যৎ। এখন এই ভবিষ্যৎটা আর এই মাঝখানে যিনি আছেন ইনি হচ্ছেন বর্তমান। ক্লিয়ার? তাহলে 5 বছর আগে যদি আমরা ফেরত যাই, এই 5 বছর আগে, তাহলে সেখানে দেখতে পাবো যে মা আর কন্যা, এদের একটা বয়স আছে। মার যদি এক, কন্যার যদি এক্স হয়, মায়ের হচ্ছে 4x। এটা 5 বছর আগের ইতিহাস। ঠিক আছে, কিন্তু আমরা যদি সমষ্টিটা দেখি, সমষ্টিটা এটা বর্তমানের ইতিহাস। কত? 60 বছর। এটা বর্তমানের ইতিহাস। তার মানে হচ্ছে আপনি চাইলেও অঙ্কটা এখানে রাখতে পারবেন না, কারণ সমষ্টি এই একটা পরিমাণ দেওয়া আছে, তাও বর্তমানে, তার মানে একে এখান থেকে এই বর্তমান পর্যন্ত আনতে হবে। ঠিক আছে, তাহলে বর্তমানের পর্যন্ত যদি আনেন, তাহলে এখানে যদি মা আনতে চান, তাহলে মা কি এমনি আসবে? না। এই 5 বছর যদি এদিকে আনেন, তাহলে মায়ের বর্তমান বয়সে 5 যোগ করতে হবে। একইভাবে আপনি যদি কন্যাকে আনতে চান, তাহলে 5 বছর যুক্ত করতে হবে। তাহলে এই দুটো আমার বর্তমানের হবে। তাহলে এই দুটোর যদি আমরা সমষ্টিটা বের করতে পারি, বুঝছেন? তাহলে এই সমষ্টি আর এই সমষ্টিকে সেম, আমরা ওই কাজটাই শুধু করব। তাহলে এখানে 4x 5, x+5, এই দুটোর সমষ্টি হচ্ছে আমার কত, 60। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার 5x, এটা হচ্ছে 5 5 10, 50। এক্স, 5 10 50। ঠিক আছে, এক্স এর মানটা পেলাম। 7 বছর পর মায়ের বয়স। মায়ের আগে বর্তমান বয়সটা দেখি, কি বলেন? মায়ের বর্তমান বয়সটা আগে দেখি। মার বর্তমান বয়স হচ্ছে, 10 বসালে কত, 45। এখন বলছে 7 বছর পর।
7 বছর পর, তার মানে 45 + 7 কত, 52। হুম। আমরা তো কোথাও ভুল টুটি করিনি, একটু দেখে নিই। এটা হচ্ছে 5 5 10, 50 5, তাই না? ওকে, 4 গুণ, তাহলে 4 × 2 = 40, 5। এটা হচ্ছে বর্তমান বয়স, তাই না? ওকে, 7 বছর পর 45 + 5 তো 52ই হচ্ছে, এখানে তো 52 দেখতেছি না। দেখুন তো, কোথাও মিস্টেক হতে পারে, দেখেন তো, একটু দেখেন। তবে উত্তর আমি যেটা লিখছি এটা ঠিক, এখানে কোনো মিস্টেক নাই। আমার মনে হয় এই অপশনে নাই, বুঝতে পারছেন, অপশনে নাই। আমি এটা বুঝতে পারছি। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটার অপশন 5টা ছিল, এর ভিতরে একটা অপশন ছিল কোনোটি নয়, তো লাস্টের অপশনটা বাদ দিয়ে দিয়েছে, এই কারণে উত্তর নেই এখানে। ঠিক আছে। আপনারা 47 কিভাবে দেখেন? এখানে 47 হবে না। আমি আপনাদের একটু বলি, আপনারা জাস্ট লজিকে আপনি করেন। এখানে হয়েছেটা কি বলেন তো? হয়েছে, আর যা যা বলছে তাই তাই আমি করছি। দেখেন, এখানে 5 বছর পর বলছে, দেখেন 5 যোগ করছি, তাহলে এই দুটোর যোগফল, দেখেন তো যোগফল ঠিক আছে কিনা। একটা 4x + 5 আর একটা x + 5, তাহলে এই দুটোর যোগফল এখানে স্পষ্ট ভাবে বলছে 60। তো 60 যদি হয়, তাহলে এখানে আমার 5x, এই 5 5 10, 60 থেকে 10 বাদ দিলে 50, তাহলে x এর মান কত? 10। এখন মার বর্তমান বয়স ভালো করে দেখেন, এখানে মার বর্তমান, আপনারা যদি এটা ধরেন এটা ভুল হবে, আপনারা অতীত ধরতে পারবেন না। প্লিজ দেখেন, আমি আবারও বলতেছি, আপনাদের এই বেসিকটা ভুল। 7 বছর পর মায়ের বয়স মানে কি 5 বছর আগে থেকে 7 বছর পর না। ভালো করে মনে হয়, এটা হলে তো তাহলে হতোই, বয়স যেটা চায় সেখানে কিছু উল্লেখ না করার, দেখেন এখানে 7 বছর পর, বর্তমান থেকে 7 বছর পরে যেতে হবে আপনাকে। শোনেন, আপনার কি আমার কথা বুঝতে পারছেন? আর এই অঙ্কে কোনোটি নয় নামে একটা অপশন ছিল, এই অপশনটা এখানে আসে নাই। অতীত থেকে বর্তমানে আসতে গেলে বিয়োগ না, যোগ করতে হবে। অতীত থেকে বর্তমানে আসতে গেলে বিয়োগ করতে হবে না, যোগ করতে হবে। আমি, আপনারা বুঝেন, বেসিক না বুঝলে ক্লিয়ার হয়ে নেন। এই আপনারা যারা জমে আছেন, তাদের কারো কনফিউশন থাকলে আমার সাথে একটু কথা বলেন, তাহলে তাদেরও বোঝাতে আমার সুবিধা হবে। বলেন, কারো কনফিউশন থাকলে একটু কথা বলেন। জুমে যারা আছেন তাদের কারো কনফিউশন থাকলে একটু কথা বলেন, কারণ যারা কমেন্টে আছে তাদের সাথে তো এই কথা বলতে পারতেছি না। নেই, কারোরই নেই। ঠিক এমনি, অন্তত একজনের থাকুক। দেশের বাড়ি জামালপুর, মেলান্দ দরুমুট মাজারে দাওয়াত রইল। দরুমুট মাজারে আমার একটা জীবনের দুধ 2বারের অভিজ্ঞতা আছে, এবং দুটো অভিজ্ঞতার একটা অভিজ্ঞতা অনেক বেশি। হ্যাঁ, এই আপনারা জমে কারোরই সমস্যা না থাকলে কেমনে? ওকে, আমি দুঃখিত যে জমে কারোর সমস্যা নেই, না হলে আমি একটু আপনাদের কনভারসেশন করে বুঝিয়ে দিতাম। ওকে। হ্যাঁ, লুৎফর ভাই, বলেন। স্যার আপাতত যেহেতু বললেন তো এত রাখতে হয়। জি। ও হ্যাঁ, আপনি কি ব্যাপারটা বুঝতে স্যার পারছেন? এখানে জি স্যার যে এখানে তো যাবার স্পষ্টই আছে। সময় বিয়োগ করে, কিন্তু আসার সময় জি, সামনে, এটা দুটো, এটা অনেকেই বুঝতে পারে না। যখন আপনি এখান থেকে উপরের দিকে যাবেন তখন মাইনাস, আবার এখান থেকে যখন তখন ভবিষ্যতে ছুটবেন তখন প্লাস। তখন প্লাস। কথাটা বুঝতে জি, পারছেন? এই জি স্যার। জিনিসটাই, এটা আমরা বুঝতে পারি না। আর অঙ্কে যারা 47 বলছে, তারা এই অতীতে ভ্যালুটা বসাইছে, এই যে এক্স এর মানটা, দেখেন জি, আপনি ভ্যালু বসাইছেন বর্তমানের, খেয়াল করে দেখেন ভুলটা কোথায়। বর্তমানের ভ্যালু বের করে এটা অতীত হয় কেমনে? আমার কথা বলেন, বুঝেন?
ভ্যালু বসাইছেন কি সমষ্টিটা বর্তমানের, এখানে যাদেরকে বসাইছেন তারাও বর্তমানের। এখন এরা সবাই বর্তমানের, আপনি এক্স কে অতীতে কেমনে নেন বলে? জি স্যার। কোনো সুযোগ আছে বলেন? না। আপ না স্যার। সবই মাল মশলা সবকিছুই বর্তমানের, এক্স এর মানটাও হবে কি আমার বর্তমানের। বর্তমান। আর এই ভ্যালুটা বর্তমানের ভ্যালু হচ্ছে এটা। আগে জি মাকে স্যার। আপনি 47 আনলেন, অঙ্কটা একদম সহজ না, ক্রিটিক্যাল আছে। তাহলে এখন এখান থেকে মানে এখানে আপনি এই 60-এর ভিতর খেয়াল করে দেখেন, 60-এর ভিতর 45 হচ্ছে মা, আর মেয়ে হচ্ছে কত জি স্যার। বলেন, বাকি 15। 15। এখন মার বয়সটা আরো ভবিষ্যতের দিকে যেতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলি, আপনারা প্রমাণ দেখাই দিই তাহলে বুঝবেন। অনেকে অপশন না থাকাতে তাদের চিন্তাতে খুঁটি মারা পড়ছেন, এটা একটা প্রবলেম। আমি দেখাচ্ছি দেখেন এখানে। তাহলে আমি যদি বর্তমান মা 45 নেই, খেয়াল করে দেখেন, মা যদি 45 নেই, তাহলে মেয়ে কত দেখেন, মেয়ে হচ্ছে মেয়ে 15। 15। এবার আছেন জি পাঁচ স্যার। বছর আগে চলে যাব, তাহলে মা হবে 40, 40। মেয়ে হবে মেয়ে কত 10। 10। তো এই শর্ত মিলে, 10। সরি এই 5 বছর আগের শর্ত মিলে কিনা, একটার আরেকটা 4 গুণ দেখেন, দেখেন স্যার 240। একটার আরেকটা 4 গুণ মিলে কিনা। জি স্যার মিলছে। তাহলে আপনি যদি এখানে 40 ধরেন তাহলে তো মিলবে না। এখানে 60-এর ভিতর মা হচ্ছে 45, মেয়ে 50, 15। 5 বছর আগে বিয়োগ করে যান, মা 40 হবে, কন্যা 10 হবে, একটার আরেকটা 4 গুণ, যেটা এই শর্তের সাথে মেলে। ক্লিয়ার? জি স্যার, এত বড় ওকে, একটা অঙ্ক স্যার ওরা কোনোটি উত্তর দিয়ে রাখছে। এইটা স্যার মানানসই না আসলে। এখানে এত কষ্ট করে অঙ্ক যা হোক, করার পর ফলাফল আসে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি বলছিলাম আশা করি সবাই বুঝতে কোনোটি, পারবে। কোনোটি নয়, এটা অপশন ছিল। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। যাও, এখানে আহ, আমার মনে হয় এই আহ, যেটা আপনি অঙ্ক প্রমাণ করার পরেও যদি কারো যুক্তি থাকে উনি পরে বুঝে নেবে। কথা বুঝতে পারছেন? আপনি আপনার যুক্তিতে প্রমাণ করতে পারলে দেখেন প্রমাণ করতে পারেন কিনা। পারবেন না, কারণ না আমি স্যার, সম্ভব যেখানে না দাঁড় এটা। এটা হচ্ছে বর্তমান, আর বর্তমান থেকে বর্তমান প্রোডাক্ট আসবে। অতীতে যদি দাঁড় করাতাম তাহলে অতীতের প্রোডাক্ট আসতো। ক্লিয়ার? ওকে, জি। চলেন আমরা একটু সামনে যাই। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে। এখানে সাইফুল ভাই একটা কথা বারবার ভুল করতেছেন, অতীত থেকে বর্তমানে আসলে বিয়োগ করতে হবে, এটা কে বললো বলেন? অতীত থেকে বর্তমানে আসলে বিয়োগ করতে হবে, এটা কে বললো? এই তো আপনি ভুল চিন্তার উপর আছেন, এইভাবে অঙ্ক করলে তো ভুল করে ফেলবেন। আপনি যখন অতীত থেকে কোথায় ছুটতেছেন বলেন, বর্তমান ছুটতেছেন, তার মানে এটা আপনি নিজেকে কল্পনা করেন মানুষ সম্মুখ দিকে যায়। আমার কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার চলার রাস্তা, আপনি থাকেন সবসময় বর্তমান। শুধু আপনি না, পৃথিবীর সবাই বর্তমানে বাস করে, ফেলে আসে কি অতীত, ছুটে চলে ভবিষ্যতের দিকে। আর মানুষের পথ চলার সময়ের ক্ষেত্রে সবসময় একমুখী। ভালো করে মাথায় রাখেন যে মানুষের পথ চলার সময়ের ক্ষেত্রে সবসময় একমুখী, সময়ের ক্ষেত্রে সবসময় একমুখী। তার মানে আপনি ঠিক এদিকে যাচ্ছেন, কথাটা বুঝতে পারছেন? এখন আপনার 5 বছর আগে, আজকে থেকে 5 বছর আগে তাহলে কত হচ্ছে, 2020 সাল, তাই কিনা? তাহলে আপনি বর্তমান এখন কত সাল বলেন তো, 2025। এখন আপনি যদি অতীত থেকে যদি 5 বিয়োগ করেন তাহলে তো আপনি আরো পিছনে চলে যাচ্ছেন বলেন, আরো 2015-তে চলে যাচ্ছেন না? লজিক দিয়ে ব্যাপারগুলো বুঝবেন তাহলেই হবে। তাহলে অতীত থেকে বর্তমানে আসলে আমি বিয়োগ করলে তো আরো অতীতে চলে যাচ্ছে, বলেন বুঝতে পারছেন কিনা? আমি যদি ধরেন 5 বছর আগে 2020 সাল, আমি আছি 2025 সাল, তাই অতীত থেকে এখানে আসতে গেলে 2020 সালের সাথে আমার 5 যোগ করতে হবে না?
আমি যদি 5 বিয়োগ করি তাহলে 2015-তে চলে যাচ্ছে, তাহলে অতীত থেকে ভবিষ্যতে মানে বর্তমানে আসতে, বর্তমান শুধু না ভবিষ্যতে যেতেও যোগ করতে হবে। যেমন এখানে যদি 5 বছর আগে হতো, দেখেন এখানে 5 যোগ করে আসতে হতো, এখান থেকে এদিকে গেলে বিয়োগ। আর এটা উল্টা, আরো যদি 5 বছর পর হতো তাহলে আপনি কি করতেন, আরো 5 বছর যোগ করতেন, কিন্তু ভবিষ্যৎ যদি বর্তমানে যেতে চাইতেন তাহলে আবার 5 বিয়োগ করতে হতো। ক্লিয়ার? এই আপনারা একটু ফাইনাল করেন, ক্লিয়ার থাকলে তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমি এই অঙ্কটা করাইছি তো নাকি না এটিতেই আসছিলাম? ওকে, এটাই মনে হয় করাচ্ছি, তাই না? দেখেন, আসলে এই জন্য জুমে ক্লাসের মতো মজা নাই। সরাসরি সমস্যা বলা যায়, কথা বলা যায়, প্যাচ ধরা যায়। দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখেন, 12 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সে 2 গুণ। পিতার বর্তমান বয়স কত? এখন দেখেন, প্রথম অংশে যে তথ্যটা দেয়া আছে এটি কি অতীত, ভবিষ্যৎ না বর্তমানের? বলেন, অতীত, ভবিষ্যৎ নাকি বর্তমানের? কোনো সময় উল্লেখ করা নাই। যদি অঙ্কে বয়সের ব্যাপারে কোনো সুস্পষ্ট সময় উল্লেখ না করে তাহলে সেটা বর্তমানের। ঠিক আছে, এবার আসেন, 12 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সে 2 গুণ। পিতার বর্তমান বয়স কত? তাহলে আমরা যদি এখানে একটা বিষয় লক্ষ্য, আর কি হচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সের কত? 3 গুণ। এটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, পিতার বয়স, আমি যদি এখানে পিতা ধরি, এখানে যদি পুত্র ধরি, তাহলে পুত্র যদি এক্স হয় পিতা হবে 3x। এটা তথ্য। দেখেন, এরপর বলছে 12 বছর পর। দেখেন এই যে ভবিষ্যতের কথা বলছে, কথা বুঝতে পারছেন? তো এই 12 বছর পর, দেখেন এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, 12 বছর পর বলছে পুত্রের বয়স, পিতার বয়স হবে পুত্রের বয়সে 2 গুণ। দেখেন তো, আমি যদি এটাকে তাহলে 12 বছর পর গেলেই তো এই শর্তটা অ্যাপ্লাই করতে পারতেছে, এর আগে তো আর সম্ভব হচ্ছে না। তাহলে পিতাকে নিয়ে 12 বছর পর যায়, পিতা, তাহলে 3x+12। তাহলে পুত্র তো 12 বছর পর সেম 12টা বছর বাড়বে, পুত্র x+12। তাহলে দুজনকে ভবিষ্যতে নিলাম কেন? এই যে দ্বিতীয় একটা শর্ত ফিল আপ করার জন্য। এখানে আর কোনো তথ্য নাই, আমাকে একটার সাথে আরেকটা তুলনা করে এটা প্রমাণ করতে হবে। তার মানে এখন যদি আমি ধরেন বাম পাশে পিতাকে লিখি, ডান পাশে যদি x+12 পুত্রকে লিখি, দুটো সমান চিহ্ন বসানো যাবে না, কারণ অঙ্কে বলছে এর চাইতে এখানে 2 গুণ বেশি। তাহলে এটা সমান করবেন কিভাবে? 2 গুণ বেশি 2 দ্বারা ভাগ করে কমাতে পারেন, অথবা এখানে 2 গুণ কম এটিকে 2 গুণ করে ফেলতে পারেন। এই দুই ভাবেই সম্ভব, দুই ভাবেই এই সমান চিহ্ন ব্যবহার করা সম্ভব। এখান থেকে এখানে 2 গুণ বেশি, তার মানে আপনি 2 দিয়ে ভাগ করেন, এবার ঠিক আছে। আবার ধরেন এই পাশে 2 গুণ কম আছে, 2 দিয়ে গুণ করেন, এবারও ঠিক আছে। তো সমান চিহ্ন মানে দুই পাশে সেম ওজনের জিনিস থাকতে হবে। তাহলে 3x+12, 2x+24। খেয়াল করে, এটা এ পাশে আসলে 3x থেকে 2x গেলে x, এটা ও পাশে যদি চলে যায় তাহলে 12। x এর মানটা 12 পেলাম। এখন পিতার বর্তমান বয়স, এই যে এবারও খেয়াল করে, তার মানে আমাকে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মানে দেখেন, এখানে হচ্ছে পিতার বর্তমান বয়স, তাহলে কত? 3 × 36, 36। ক্লিয়ার?
বলেন বুঝতে পারছেন কিনা? এবারও কিন্তু দ্বন্দ্ব লেগে গেছে, 42 চলে আসছে অনেকের। 1 মিনিট। হ্যাঁ, বলেন বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখবো, আমাদের অনেকগুলো অঙ্ক নাকি। প্রায় শেষের দিকে, হ্যাঁ। ওকে, তাহলে এখানে দেখেন কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে 6 বছরের বড়। ওকে, তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সে 4 গুণ। খেয়াল করে দেখেন, একটার উপর আরেকটা ডিপেন্ড করতেছে কিন্তু। তারপর 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে দেখেন প্যাচের উপর প্যাচ, 3 বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে? দেখেন, বয়স নিয়ে যত খেলা, আপনি কোথা থেকে শুরু করবেন সেটা হচ্ছে মূল প্রশ্ন। প্রথমত হচ্ছে আমাকে আগে বয়সটা ধরতে হবে। সেটা দেখেন, ছেলে, স্ত্রী, আবার কালাম সাহেব, প্রথমে ছেলে ধরলে স্ত্রীটা পাবো, স্ত্রীটা পেলে কালাম সাহেবকে পাবো। এখানে বলেন তো, এই যে এই পরিমাণ তথ্য, এখানে কোথাও অতীত বর্তমান ভবিষ্যৎ বলা আছে? বলেন, অতীত বর্তমান ভবিষ্যৎ কি বলা আছে? আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। ভবিষ্যৎ থেকে বর্তমানে আসতে আপনি যখনই পিছনে যাবেন তখন বিয়োগ করতে হবে। ওকে, তার মানে হচ্ছে এটা বর্তমান। তার মানে এই তথ্যটা আছে কোথাকার? বর্তমানের। তাহলে বর্তমানে আগে একটা থেকে শুরু করি, ছেলে থেকে শুরু করতে হবে। ছেলে এক্স, তারপর স্ত্রী হবে 4x, কালাম সাহেব হবে 6 বছরের বড়, 4x+6। আমরা বয়স পেলাম। এবার বলছে 5 বছর পর ছেলের বয়স 3 হবে। এই ছেলের বয়স 5 বছর পর, মানে ভবিষ্যতে। এই যে এখান থেকে 5 বছর পর, আপনাদের যাদের এই টাইপের কনফিউশন আছে যে বুঝে উঠতে পারেন না, তারা পেইড বেসে আসেন। পেইড বেসে কেন আবার বলবেন যে ফ্রি বেস থেকে পেইড বেস কেন? পেইড বেস মানে তো পেইড, এটা বুঝে নেই। এখানে অনেক শিখাচ্ছে, সেখানে আরো বেশি শিখাবো, বলতে আপনার সমস্যাটা শুনবো জুমে। জুমে আপনার সমস্যা শুনে শুনে আমি সমাধান দেবো। সো ওর জন্য 6 মাস সময় দেবো। সো ওটা তো আর ফ্রিতে সুযোগ নেই, এখন তো ফ্রিতে চলতেছে। ওখানে আসেন, আপনার সমস্যা শুনে এক দুটো চিকিৎসা করলে আপনি ঠিক হয়ে যাবেন। কারণ এই কমেন্ট পড়ে পড়ে কখনোই গণিত শেখা সম্ভব না, আপনার সমস্যা সমস্যা থেকে যাবে। এখন আসেন এই জায়গাতে, ছেলে এক্স, এখন বলছে 5 বছর পর, তার মানে ছেলের বয়স 5 বছর পরে গিয়ে তাহলে x+5 হবে। এখন বলছে ওই সময় তার 12 হবে। তাহলে 5 বছর পর যদি ছেলে x+5 হয় আর বাস্তবে পরিমাণ 12, তাহলে এক্স এর মানটা আসলে 12 - 5 7 হবে। ওকে, এতে করে লাভ কি, আমরা তিনজনের বয়সই বের করে ফেলতে পারবো, কিন্তু আমি সবারটা বের করব না। আমি কালাম সাহেবেরটা বের করব, কারণ ওনার কাজে এখন বাকি আছে। সব বের করে সময় নষ্ট করে লাভ নাই। তাহলে কালাম সাহেবের বর্তমান বয়সটা হচ্ছে এটা, যেখানে এক যদি আমি বসাই, তাহলে 4 × 7 = 28 যোগ 6। তাহলে কালাম সাহেব এখানে কত দাঁড়াচ্ছে? 8 × 6 = 14, 3 = 34। এটা তার বর্তমান, কিন্তু আসলে তার বর্তমান চায় না, 3 বছর পরে চাইছে। তার মানে আমি যদি 3 বছর পর বের করি, 3 বছর পর যদি বের করি, তাহলে 34 × 3 37 বছর আছে। আচ্ছা, 37 বছর। বলেন, ক্লিয়ার? এবার এটা বয়সের শেষ অঙ্ক। পিতা পুত্রের বয়সের যোগফল 80, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে কি, এখানে পুত্র
পুত্র যদি এক্স হয়, পিতা হচ্ছে 3x। এখানে কোনো জটিল তথ্য নাই, দুটোর যোগফল বলছে 80। তাহলে দুটোর যোগফল 3x+x হচ্ছে কত, 4x। তাহলে 4x হচ্ছে কত, 80। তাহলে x সমান সমান হচ্ছে 20। পিতার বয়স কত, তাহলে পিতার বয়স হচ্ছে 3x। তো 60 বছর। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ওকে। আমি একটু আপনাদের শুধু এই কথাটাই বলবো, যারা আসলেই ভিতর থেকে গণিত শিখতে চান, আমি সকালে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে বলছিলাম যে আপনারা একটা সময় জানেন কিনা, আহ ডেস্টিনি সহ বেশ অনেক এল এমএলএম ব্যবসা আসছিল। তো এই ব্যবসাগুলোর ক্ষেত্রে সবচেয়ে আমরা বেশি প্রতারিত হয়েছে বলতে তরুণরা। কারণ কি, তারা কম পরিশ্রমে ডান বাম হাত বাড়াতে কে বাড়িয়েই কোটিপতি হতে চেয়েছিল। আমাদের এই প্রবণতাটা আমি লেখাতে বলছিলাম যে এটা আমাদের এখনো রয়ে গেছে। আমরা পরিশ্রম করতে চাই না। দেখেন, এই যে লম্বা একটা ক্লাস, কষ্ট হবে, কিন্তু ক্লাসটা কি দরকারি ছিল না? প্রত্যেকটা অঙ্কে কোথাও না কোথাও শিক্ষণীয় ব্যাপার ছিল, কিন্তু আমরা কিন্তু সবাই ধৈর্য ধরে থাকিনি। বা আগের পর্বগুলোতে যারা ছিলেন তারা কিন্তু আজকে অনেকে নেই। কারণটা কি, ওই জিনিসটা আমরা সবসময় শর্টকাট চাই। আমি আজকে সকালে আহ, একটা পেজে দেখলাম তারা একটা প্রাইমারি সাজেশন দিয়েছে। এই সাজেশনে হিউজ পরিমাণ মানুষ লাইক দিয়েছে। তো ওই পেজ কর্তৃপক্ষ কেন সাজেশনটা দিয়েছে? এই জন্যই দিয়েছে যে এটা পোলাপান খাবে। তিনি কিভাবে বুঝলেন এটা পোলাপান খাবে? কারণ তিনি বিজনেস করেন, এই চরিত্রটা বোঝেন যে বাঙালি পোলাপান হচ্ছে লোভী। এরা প্রচুর লোভ করে, এরা পরিশ্রম করতো না। দেখবেন একজনকে একটা চাকরি জন্য ডাকবেন, সারাদিন 24 ঘন্টায় রুমে বসে থাকে, ঘুমায়, আড্ডা দেয়, ওটা করে। চাকরিতে আসলে সে কিচ্ছু জানে না, দেখবেন শর্ত দিয়ে বলছে যে আমি এত হাজার টাকা হলে করব না, না হলে ঘুম পারবো। কিন্তু তারা জানে না, জীবনের জন্য অভিজ্ঞতার জন্য টাকা দিয়ে না, মানুষের জীবনে আগে পরিশ্রম করতে হয়। কারণ অভিজ্ঞতা না থাকলে আপনাকে কেন একটা প্রতিষ্ঠান নেবে? তো এই মানুষগুলি আবার সরকারি চাকরিতে প্রবেশ করতে চাচ্ছে বড় একটা অংশ, ফলে তারা পরিশ্রম করতে চায় না। আপনি বেসরকারি চাকরিগুলোতে আগে অভিজ্ঞতা লাগে, এটা যেমন একটা কষ্টকর কাজ। আগে আপনি টাকা পান আর না পান, মানুষের পিছনে খাটতে হবে। সরকারি চাকরিগুলোতেও আপনাকে আগে কষ্ট করতে হবে, এই কষ্টটাকে টেবিলে করতে হবে। তার মানে আপনাকে কষ্ট করেই কেউ চাকরি দেবে। কিন্তু আপনি যখন এই জায়গাগুলোতে শর্টকাট খোঁজেন, কম পড়তে চান, সাজেশন চান, তখন আসলে আপনি হচ্ছেন একজন হতাশাগ্রস্ত মানুষ, ভিতর থেকে হতাশাগ্রস্ত। বা আপনি একজনের ভীতু মানুষ, কারণ আপনি সাহস পাচ্ছেন না এত বড় পড়া পড়বেন কিভাবে, কিন্তু আপনি লোভ করতেছেন আমার একটা চাকরি লাগবে। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় অনলাইন প্রতিষ্ঠানগুলো, আপনাকে চমকপ্রদ ধারাবাহিক সিরিজ দেয়। যেমন দেখেন, আমি এই সিরিজটার উপরে নাম দিতে পারতাম যে মানে খাদ্যের এখান থেকে 100 ভাগ কমন পড়বে, এখান থেকে এটা করলে একদম শেষ, এর বাইরে কিছু পড়তে হবে না। অথবা দেখেন এক ক্লাসেই মানে 2-3 মার্কস কমন, 12 বছর ধরে পড়াচ্ছে, কখনোই পুরো এক ক্লাসে 1 মার্ক কমনের সাহস পায় না। মাঝে মধ্যে 1-2টো অধ্যায় আছে যেগুলোতে বলা যায় এখান থেকে একটা থাকবে, তারপর আমি যে কটা করাইছি সেটা পুরো অধ্যায় করতে হবে। মানে একটা নিয়ম 2টা নিয়ম করিয়ে বলতে পারি না যে এখান থেকে কমন পড়বে। কেন বলতে পারি না? কারণ 12 বছরের প্রাইমারি প্রশ্ন দেখছি, 2005 সাল থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে আসতেছে, ওইভাবে বলা যায় না। কথা বুঝছেন? কিন্তু সমস্যাটা কোথায় বলেন তো? সমস্যাটা হচ্ছে এই লোভী মানুষগুলোকে আপনারা এটা ব্যক্তিগতভাবে নেবেন না, এটা খুবই মারাত্মক অবস্থা। যারা হতাশাগ্রস্ত, ভিতরে ভয় পায়, তারা কি করে এই বৃত্ত থেকে বের হবে না, তাদেরকে এই বৃত্ত থেকে বের করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তাদেরকে কি করতে হবে? তাদেরকে তাদের মতো লোভ দেখাতে হবে। ফলে কি হয়, এই বারবার আপনারা প্রতারিত হচ্ছেন।
তো ওখানে আমি দেখলাম এক ভাই কমেন্ট করছে যে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা। আমি ওখানে প্রশ্ন করছিলাম, সমস্যাটা কি শিক্ষার্থীর নাকি শিক্ষা প্রতিষ্ঠানে? এটা এক পক্ষের সমস্যা না, দুই পক্ষের। কিভাবে দুই পক্ষের? শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেরাও জানে এটা আমার টাকা কামানোর ধান্দা, এখান থেকে আসলেই কমন পড়বে না, কারণ চাকরি যে কটা আসন আগে থেকে যারা পড়ে তাদেরই চাকরিটা হবে, মাঝখানে আমার ব্যবসা। তার মানে এটা হচ্ছে নৈতিক স্খলন। আর ছাত্রদের সবচেয়ে বড় বড় সমস্যা হচ্ছে সে কেন লুপ করতে যাচ্ছে, চারপাশে মানুষ লোভ দেখাবে, প্রতারণা করবে। এখন আপনি ঢাকার রাস্তায় হাঁটতেছেন, ধরেন আপনাকে ছিনতাই ধরলো, বা আপনি ধরেন অন্যের দেওয়া খাবার খেলেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন, দুষ্টা কি আপনি দিন শেষে এসে ছিনতাইকে দিবেন, ছিনতাইকারীকে দিবেন যে আমি তো আসলে এরকম হতাম না, আমি তো ভালোই ছিলাম, আমি তো খুব ঠিকঠাকই ছিলাম? কিন্তু দুষ্ট হচ্ছে কে? ছিনতাইকারী। সে আমাকে খাওয়ার ভান করে কি করলো, আমাকে ঘুম পাড়াইয়া দিছে। ভাইয়া, আপনি বাসে অজানা মানুষের খাবারটা খাওয়ার লোভ করছেন কেন? আপনি আগে যাচাই করে দেখবেন না এই খাবারটা আপনার আসলে দরকার কিনা? আপনি এটা যাচাই করবেন না, এই যোগ্যতা আপনার নাই, তাহলে আপনি বড় স্বপ্ন দেখেন কেন? স্বপ্ন দেখার পরিবর্তে বাবার যদি ছোট সংসার থাকে, 1 বিঘা জমিও থাকে, ওখানে চাষ করেন। আপনি যদি শিক্ষিত হন, আপনার চিন্তা স্বচ্ছ, আপনি বুদ্ধিমান, ওখানে চাষ করেন, 1 বিঘাকে 100 বিঘা বানাতে পারবেন। আর ওখানে গিয়েও যদি খেতে গিয়ে কাজ করতে গিয়ে ঘুম পাড়েন, তাহলে তার কিছু করার নাই। কারণ আপনার চরিত্রই যদি হয় লোভী, তাহলে তো শুধু সুযোগ খুঁজবেন। চাকরি না হলে রাজনৈতিক দলে ঢুকে যাবেন, রাজনৈতিক দল না পেলে আরেকজনের ব্যবসাতে ঢুকে যাবেন, বা আরেকজনের পিছে পিছে ঘুরবেন। এই সব কিছু লোভ থেকে আসে। কথা বুঝতে পারছেন? দিন শেষে পৃথিবীতে সফল হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে, এটা আপনি মানেন আর না মানেন। এই কারণে কঠিন রাস্তায় আসতে হবে। এই যে আপনারা যারা ডু অর ডাই বেঁচে আছেন, আমি কেন এত আপনাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করছি, সোশ্যাল মিডিয়া অমুক তমুক, তারপরেও দেখেন কয়জন এই যুদ্ধে টিকতে পারতেছেন? বলেন, কয়জন টিকতে পারতেছেন? পারতেছেন, খুব কঠিন কাজ। সফলতার রাস্তাটা এতটাই কঠিন, এটাকে আমি কিভাবে আপনাকে টকঝাল মিষ্টি বানিয়ে মানে রোমান্টিক করব বলেন? আপনি দেখেন, আমার ডু অর ডাই বেসে 150 স্টুডেন্ট ভর্তি করছিলাম। এই 150-র উপস্থিতি অনেক বেশি, যেখানে পাবলিকলি লক্ষ লক্ষ মানুষ, সেখানেও উপস্থিতি খুব একটা বেশি না। কারণ কি? ওই যে আমি ভিতরে যাদেরকে নিয়েছি বাছাই করে নিয়েছি। এদের ভিতরেও সারাদিন তো আমাদের 3টা 4টা বেসের ক্লাস থাকে, তাহলে এই সব ক্লাস তো আর সম্ভব না করা। তারপর আমি ধরে নিচ্ছি যারা থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, আপনারা ফেসবুকে কেন সবাই যুক্ত হতে পারেন না? কারণ ওই যে রিল দেখেন, বিভিন্ন ভাবে দৌড়ান, এর পিছনে দৌড়াচ্ছেন, ওর পিছনে দৌড়াচ্ছেন, অস্থির। কথা বলছে, এখন টিচারও বুঝে ফেলছে। আপনি দেখেন আমরা জাতি হিসেবে কতটা মানে নষ্ট হয়ে গেছি, আমাদের চিন্তা চেতনা মগজ। এটার একটা উদাহরণ হচ্ছে, এখন এডুকেশনাল প্ল্যাটফর্ম গুলো বিজ্ঞাপন দেয়, আগে একটা গান কৌতুক দিয়ে সেটা হুটহাট করে আয়সা পড়তেছে। আপনি দেখেন বিভিন্ন ইন্টারমিডিয়েট লেভেলের প্রতিষ্ঠানগুলো নাচতেছে গাইতেছে, বোঝাই যাচ্ছে না যে এটা এডুকেশনাল বিজ্ঞাপন। হঠাৎ করে বলতেছে এটা অমুক ব্যাচ তমুক ব্যাচ। আপনি চিন্তা করে দেখেন, মানে দিন শেষে যে আমরা এমন একটা অ্যাক্টিভিটিস নিচ্ছি যেটা এডুকেশনের সাথে যায় না। বলেন তো এটা কেন? কারণ এই যে আমাদের চরিত্রের অধোবনন এমন জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে আমরা বের করতে পারতেছি না, আমরা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আর দোষ দিচ্ছে কে? অমুক ভাই তমুক ভাইয়ের, দেশের দোষের সবার। কিন্তু আপনার যে 24 ঘন্টা নষ্ট করতেছেন, আপনি তো বড় কালপ্রিট। এই কালপ্রিটের হিসাবটা কে নেবে? কারণ আপনি 24 ঘন্টা যদি কাজে লাগান, এই বাংলাদেশ আমার আপনার উপযুক্ত না হতে পারে, দেশের বাইরে আপনাকে হায়ার করবে। এখানে তো এখন পুরো পৃথিবীতে কোনো বাউন্ডারি নাই, বাউন্ডারি আছে? আপনি স্কিল শিখবেন, আপনি নিজেকে উন্নত করবেন, পুরো এটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, তাই কিনা? এই বিশ্বগ্রামে আপনি যে কোনো জায়গায় আপনার যোগ্যতা প্রমাণ দিতে পারবেন, কিন্তু আপনি এটা করবেন না। আপনি কি করবেন? এই দেশের সমস্যা, দেশ, ওই নেতার সমস্যা, ওর সমস্যা। আসলে যে আস্ত সমস্যাটা আপনার 24 ঘন্টার, এটা কিন্তু কখনোই আপনি ভাবেন না বা স্বীকার করতে চান না। কারণ কি? লোভীরা এটা কখনোই স্বীকার করতে চায় না। কারণ লোভীদের ধারণা থাকে আমি তো জ্ঞানী। মানুষ কখন নিজেকে জ্ঞানী মনে করে? যখন সে তার জ্ঞানের অভাব থাকে। আর যখন তার জ্ঞানের অভাব না থাকে, সে সত্যিকারে জ্ঞানী, তখন সে কথা বলতে চায় না। যেমন এই যে আমাদের দেখবেন অনেকগুলো পঙ্গু মানুষ আমাদের টক শো গুলোতে গিয়ে বসে,
আমাদের পলিটিক্যাল নেতাদের অনেক বড় একটা অংশ আছে, তাদের দেখবেন আপনার সামনে বসে দুইটা আহ, আহ, জ্ঞান গর্ব কথাও বলতে পারবে না, ঠিক তাকে গিয়ে আপনি আবার ভোট দিচ্ছেন, তাকে নেতা বানাচ্ছেন। কারণ সে একটা জিনিস ভালো জানে, বাঙালি নেতাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে জানে ফাফরবাজে কি জিনিস। এটাকে সে অনেক এত একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আপনি ইমাজিন করতে পারবে না, ইমাজিন করতে পারবে না কি পরিমাণ শিল্পের পর্যায়ে এরা নিয়ে গেছে। তারা এই ব্যাপারটা পারে, কথা বুঝতে পারছেন? ফলে মূর্খরা আপনাদের নেতৃত্ব দিচ্ছে, কথা বুঝছেন? কারণ এই যে একজন মূর্খ হলেও, আপনি ধরেন বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি দল ত্যাগ করবেন না। কারণ কি? আসলে আমরাই তো নষ্ট হয়ে গেছি। একজন শিক্ষিত মানুষের রাজনীতির জন্য দল থাকতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের কোনো দল তো থাকতে পারে না। কারণ সে দেখবে আমার দেশের জন্য যে ভালো করবে তাকেই দেব। এখন যে ব্যক্তি দেশের জন্য একটা কোনো ক্রিয়েটিভিটি নেই, তার নিজস্ব কোনো এডুকেশনাল যোগ্যতা নেই, সে নিজে সমাজসেবী না, সমাজের জন্য সত্যিকার অর্থে কিছু কাজ করতেছে না, আপনি তাকেই ভোট দেবেন, তাই কিনা? তার মানে নষ্টটাকে, নষ্ট হচ্ছে আমি, কারণ আমি তাকে প্রশ্রয় দিচ্ছি বলে সে চেঞ্জ হচ্ছে না। এভাবে দেখবেন আমাদের কেরিয়ারের সব কিছুই আমরা নষ্ট হয়ে গেছে। লোভকে কন্ট্রোল করতে হবে আমাদের এখানে। আপনি যে বেঁচে আসেন, এই যে গণিত বেঁচে আসেন, লাভ নেই, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমি এখানে আপনাকে গণিত শেখাতে পারবো না, আপনার রাস্তা সহজ করবো, এটা আমার কাজ। কিন্তু প্রচুর গণিত করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা ছাড়া এটা কখনোই সম্ভব না। তাই আমি আপনাকে তো প্রলোভন দেখিয়ে আমার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ এটা তো বাস্তব যেটা সেটা আমাকে বলতে হবে। এখন আপনি যদি মনে করেন জীবনে চেঞ্জ দরকার, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিন, জীবন বদলা, আমি আপনার পাশে থাকবো। সেটা আমাদের এই ম্যাথ হোক, অথবা সেটা আমাদের ইংলিশ হোক, যে কোনো জায়গায় আপনি আসেন, আমি আপনাদের হেল্প করব। এবং আপনি না শেখা পর্যন্ত আমি আপনাকে বারবার আপনার কোশ্চেন নিয়ে আমি আপনাকে হেল্প করব। আপনাকে কথা বলতে হবে, সমস্যা জানাতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার আজকে দেখা হবে। অলরেডি 1টা বেজে গেছে, আজকে 3টায় দেখা হবে পরবর্তী পর্বে। এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের পাটিগণিত শেষ হলো। আমরা আগামী ক্লাসে বীজগণিত পড়াবো। ঠিক আছে, যার যার মতো চলে যান। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, রাজু ভাই আপনি মেনশন দিয়েছেন, খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, এখন লাইভটা শেষ করে দেব। লাইভ সহ স্ক্রিনশটটা নিয়ে পেজে মেসেজ করেন। ওকে, মাশাআল্লাহ, ফেসবুক থেকে বাইরে এসে ভালোই আছেন, মানে জীবনটা এখানেই চেঞ্জ হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস শেষ, ক্লাস শেষ। আমি আগেই বলছিলাম যে আজকে বয়স পর্যন্ত পড়াবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।